হয়ে গেছে মোটামুটি। ঠিক আছে, আর 1 মিনিট বাদে তাহলে আমি শুরু করবো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকে যিনি রিসোর্স পার্সন আছেন, মিস্টার অরিজিৎ বেরা, উনি জেকে কলেজেরই অ্যালামনাই। উনি এখন রয়েছেন ন্যালকো, যেটা তোমার নবরত্ন পিএসইউ পাবলিক সেক্টর ইউনিট, ন্যালকো ওড়িশাতে রয়েছে, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি। সেখানে উনি রয়েছেন, দীর্ঘদিন রয়েছেন। মানে ওটা বেসিক্যালি প্লান্ট, এখন তোমরা বুঝতেই পারছো প্লান্টের এখন ইন্টিগ্রেটেড মাইন্স থাকে। হ্যাঁ, মানে ওই যে সেই ফ্লো চার্টটা, এক্সপ্লোরেশন ফলোড বাই এক্সক্যাভেশন ফলোড বাই এক্সট্রাকশন, এই পুরো ফ্লো চার্টটা মানে একদম মানে ফ্রম হর্সেস মাউথ বলতে যেটা বোঝায়, এই স্যারের থেকে শুনবে তোমরা। এবং তোমরা, আমি শিওর যে মানে আমি ইচ্ছে করেই ওনাকে করেছি, এর আগেও উনি এসছেন, এবং তোমরা বেনিফিটেড হবেই আর কি, যদি তোমরা সিনসিয়ারলি শোনো। এবং আমি চাই তোমরা একটু ইনকুইজিটিভ হয়েও একটু জিজ্ঞাসা করো, মানে রেজ ইওর হ্যান্ড। উনি শেষকালে তো কোয়েশ্চেনের সেশন নেবেনি, কিন্তু মাঝখানেও তোমাদের যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে, তোমরা ওই ইন্টারাপ্ট না করে রেজ বা হার্ট বাটনটা করে একটু জিজ্ঞাসা করবে স্যারকে, কারণ এটা বেসিক্যালি ইন্টারাক্টিভ সেশন হওয়াটাই বাঞ্ছনীয়, যাতে ট্রু সেন্সে তোমাদের এটা বেনিফিশিয়াল হয়। কিন্তু আবার বলছি, অ্যাজ জিওলজি স্টুডেন্ট অফ জিওলজি, উই অল আর স্টুডেন্টস অফ জিওলজি, প্র্যাকটিক্যাল নো হাউটা থাকাটা খুব বাঞ্ছনীয়, বিয়ন্ড দ্য পারভিউ অফ বুকিশ নলেজ আর কি। আর ট্রাই টু রিলেট হোয়াট এভার টট ইন ক্লাসরুম। So over to Arijit Bera. Arijit. Okay. Thank you, sir. আমি তাহলে শুরু করে দিই, প্রেজেন্টেশন শুরু করে দিচ্ছি। আর সবাইকে আমি একটা কথা বলি, আমি একদম সিকোয়েন্স ওয়াইজ, একদম যতটা লেম্যান ল্যাঙ্গুয়েজে হয় ততটা আমি বলবো। তোমরা সবাই শুধু কনসেন্ট্রেশনটা এদিকে রেখো, ভালো করে শোনো, আশা করি গোটাটা তোমরা বুঝতে পারবে, কোথাও কোনো অসুবিধে হবে না। আমি ডাইরেক্ট প্রথমে প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। আচ্ছা, প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আর অডিও ক্লিয়ার? একদম একদম। আচ্ছা, খুব সুন্দর ট্যাগলাইনটা হয়েছে, কিন্তু বক্সাইড অ্যালুমিনা অ্যালুমিনিয়াম ফলো করবে সবাই। হ্যাঁ, প্রথমত আমাদের সবার আগে যেটা জানতে হবে যে বক্সাইট কি। ওইটা না জানলে, আমরা যদি বক্সাইট কি, বক্সাইটে কি আছে, কি কি মিনারেল পাওয়া যাচ্ছে, কি কি কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস আছে, বা কিভাবে ফরমেশন হচ্ছে, সেগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু সেখান থেকে কিভাবে অ্যালুমিনা এবং তারপরে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম হচ্ছে, সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। তো সবার আগে আমার যেটা প্রথম স্লাইড থাকবে,
বক্সাইট কি এবং তার সম্পর্কে একটু ফান্ডামেন্টালস আর কি। তো আর আজকে সিকোয়েন্সটা আমি একটু বলে দিই। আমার মেনলি এমফাসিস থাকবে একজন জিওলজিস্টের বক্সাইট মাইন্সে কি রোল থাকে, মানে একজন জিওলজিস্ট বক্সাইট মাইন্সে এসে ও কি কি কাজ করছে, কি কি জিনিস ওকে দেখতে হয়, কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়, সেগুলো মেনলি আমি ডিসকাস করব। তারপরে হচ্ছে বক্সাইট তো আমরা প্রোডাকশন করে দিলাম, তারপরে সেটাকে আমরা রিফাইনারি প্ল্যান্টে পাঠিয়ে দিলাম। সেইখানে আমরা কি করে বক্সাইট থেকে অ্যালুমিনা তৈরি করছি এবং সেই অ্যালুমিনাটাকে আবার ফার্দার স্মেল্টার প্ল্যান্টে পাঠিয়ে কিভাবে অ্যালুমিনিয়াম তৈরি করছি, সেইটা আমরা আজকে ডিটেলসে জানবো। আচ্ছা, তাহলে প্রথমত বক্সাইট কি? ঠিক আছে, বক্সাইট হচ্ছে একটা সেডিমেন্টারি রক, যেটা অবশ্যই হাই অ্যালুমিনা কন্টেন্ট তো ওখানে থাকবেই, সেই জন্যই সেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ওর। ঠিক আছে, এবং সেটা কিভাবে তৈরি হয় অন্যান্য যে ওর তৈরি হয় তার থেকে কিন্তু এটা একটু আলাদা। এটা হচ্ছে ইনসিটু কেমিক্যাল ওয়েদারিং। মানে আমার একটা যেমন খন্ডালাইটের একটা বড় ডিপোজিট আছে, সাপোজ খন্ডালাইটের একটা বড় ডিপোজিট আছে, সেইটা কিন্তু অ্যাজ ইট ইজ ওখানে আছে, এবং ওই খন্ডালাইটের মধ্যে কিছু কিছু চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি কেমিক্যাল ওয়েদারিং এর দ্বারা। সেটাকে বলে লিচিং প্রসেস। সেই লিচিং প্রসেস মানে কিছু কেমিক্যাল রিয়াকশন হবে, কিছু কেমিক্যাল রিয়াকশন হয় যেগুলো সলিউবল ম্যাটেরিয়াল, সেগুলো সেখান থেকে বেরিয়ে যাবে, যেগুলো ইনসলিউবল ম্যাটেরিয়াল সেটা ওইখানে রয়ে যাবে। এক্ষেত্রে ইনসলিউবল কোনগুলো? ওই অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন, এইগুলো। তো এটা কিভাবে তৈরি হচ্ছে আমরা ফার্দার একটু পরে দেখে নেব। আচ্ছা, এরপরে হচ্ছে ইন্ডিয়াতে কোথায় কোথায় পাওয়া যায়। ইন্ডিয়াতে মেইনলি পাওয়া যায় ইস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট, তারপরে হচ্ছে যে এমপি তেও পাওয়া যায়, আবার বিহার আর মধ্যপ্রদেশের যে প্লেটুস গুলো আছে সেগুলোতেও পাওয়া যায়। কিন্তু ইন্ডিয়াতে মেইন কন্ট্রিবিউটার হচ্ছে ইস্টার্ন ঘাট, মানে নিয়ার অ্যাবাউট 70% যদি বক্সাইট প্রোডাকশন হয় সেটা কিন্তু ইস্টার্ন ঘাট থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই কন্ডিশন গুলো কিন্তু অবশ্যই আমাদের বুঝতে হবে। এই কন্ডিশন গুলো বুঝলে আমরা যে ফার্দার যখন আমরা বক্সাইটের কোয়ালিটি কন্ট্রোল, মানে একজন জিওলজিস্ট যে বক্সাইট মাইন্সে কাজ করবে তার যদি এই কনসেপ্ট গুলো না থাকে তাহলে কিন্তু ওখানে কাজ করা মুশকিল। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রথমত বক্সাইট হতে গেলে আমাদের কি কি কন্ডিশন লাগবে। বক্সাইট হতে গেলে অবশ্যই প্রথমত যেটা বলার কিছুই নেই, সেটা হচ্ছে একদম অ্যালুমিনা রিচ তো প্যারেন্ট রকটাকে হতেই হবে, পোরাস এবং পারমিয়েবল হতে হবে। পোরাস পারমিয়েবল কেন হতে হবে? কারণ যখন আমার এখানে কি রেন একটা বড় ফ্যাক্টর, মানে ওয়াটার কেমিক্যাল এজেন্ট হিসেবে কাজ করছে এখানে। এবারে যদি পোরাস পারমিয়েবল না হয় তাহলে কিন্তু ওয়াটার অ্যাজ অ্যান এজেন্ট ও কিন্তু কাজ করতে পারবে না। মানে কেমিক্যাল ওয়েদারিং যেটা হবে সেটা অবশ্যই অ্যালুমিনা রিচ একটা প্যারেন্ট রকে যদি ওটা পোরাস এবং পারমিয়েবল হবে তবেই তো ওটা সেই ওয়াটার পার্কুলেট করে তার যা যা চেঞ্জেস করা সেগুলো করবে। আচ্ছা, ঠিক আছে, এরপরে তার সেকেন্ড কন্ডিশন হচ্ছে ট্রপিক্যাল টু সাবট্রপিক্যাল ক্লাইমেট চাই। কেন ট্রপিক্যাল টু সাবট্রপিক্যাল ক্লাইমেট চাই? কারণ সেখানে হেভি রেন হয়। আমার তো ওয়াটার দরকার ওই খন্ডালাইটটাকে চেঞ্জ করার জন্য, কেমিক্যালি ওয়েদার যে প্রসেস সেইটা করার জন্য আমার তো হেভি রেন দরকার। সেটা ট্রপিক্যাল টু সাবট্রপিক্যাল রিজিয়নে পাওয়া যায়। এবং শুধু ওইটা নয়, ট্রপিক্যাল টু সাবট্রপিক্যাল ক্লাইমেটের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অল্টারনেটিভ একটা ড্রাই ক্লাইমেটও থাকে। ওই ড্রাই ক্লাইমেটটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর বক্সিটাইজেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে টোপোগ্রাফিক যেটা সারফেস থাকবে, মানে যেটা এক্সপোজার যেটা থাকছে, টোপোগ্রাফিক সারফেসটা কিন্তু ফ্ল্যাট টু জেন্টলি স্লোপিং হবে। ফ্ল্যাট হলে কি হবে, পুরোপুরি তোমরা ভেবে দেখো একটা বড় পাহাড়, সিম্পল একটা বড় পাহাড়, ওটা যদি পুরোপুরি ফ্ল্যাট হয় তাহলে কিন্তু ওখানে একটা লেক টাইপের জিনিস তৈরি হয়ে যাবে। মানে ওখানে যে পারমিয়েবিলিটি ব্যাপারটা, মানে ওয়াটার যে মানে ওয়াটার মুভমেন্টটা,
সেটা কিন্তু হবে না, ওয়াটার একদম ওখানে একটা স্ট্যাগনেন্ট অবস্থায় রয়ে যাবে। আবার যদি প্রচুর হাইলি ডিপ হয়, মানে প্রচুর স্লোপ হয় টোপোগ্রাফিক সারফেসটা, তাহলে কি হবে, পার্কোলেট করার জন্য যে ওয়াটারটা, সেটা কিন্তু ওই রকটার মধ্যে ভেতরে পার্কুলেট না করে ও কিন্তু ওই টোপোগ্রাফিক সারফেসটার জন্য ও কিন্তু বেরিয়ে যাবে। তো একটা ফ্ল্যাট টু জেন্টলি স্লোপিং দরকার, মানে এক্সেস ওয়াটার ওই টোপোগ্রাফির ওপর থেকে বেরিয়ে চলে যাবে, এবং যে পরিমাণ ওয়াটারটা দরকার, এই যে খন্ডালাইট, এই ক্ষেত্রে খন্ডালাইটটাকে চেঞ্জ করে বক্সাইটে চেঞ্জ করার জন্য ততটুকু ওয়াটার ওখানে পার্কুলেট করে যাবে। ঠিক আছে, এরপরে আরেকটা সুইটেবল কন্ডিশন যেটা হচ্ছে EHPH। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে চাই, সিসিডি, কনসেপ্ট অফ সিসিডি। সিসিডির ওপরে কি হয়, CaCO3 সেলগুলো ওটা কিন্তু ডিসলভ হয় না, কিন্তু সিসিডির নিচে কি হয়, কার্বন কম্পেনসেশন ডেপথ যেটা, তার নিচে কি হয়, CaCO3 ডিসলভ হয়ে যায়। কেন হয়, কারণ এটা হচ্ছে ওয়াটারের পিএইচ ফ্যাক্টর, অ্যাসিডে কোনোদিন CaCO3 ওটা থাকতে পারে না, ও রিঅ্যাক্ট করে যাবে। সেরকম এক্ষেত্রে কি হচ্ছে, এরপরে ব্যাপারটা বোঝো কিভাবে হচ্ছে জিনিসটা। এক্ষেত্রে কি হচ্ছে, ওই যে সুইটেবল পিএইচ যেখানে Al2O3 এবং Fe2O3 সেটা ইনসলুয়েবল, মানে ওই পিএইচ কন্ডিশনে ওটা ইনসলুয়েবল, কিন্তু সিলিকা, পটাশিয়াম এগুলো হচ্ছে সলুয়েবল। তো সেক্ষেত্রে কি হবে, ওই পিএইচ কন্ডিশনে যদি ওয়াটারটা, ভাবো একটা খন্ডালাইটের একটা বড় এক্সপোজার, ওইখানে যদি ওই স্পেসিফিক পিএইচ কন্ডিশনের ওয়াটারটা চলে আসে, তাহলে কি করবে, ও সিলিকা এবং পটাশিয়াম এগুলোকে ওই এক্সপোজার থেকে বার করে দেবে। ঠিক আছে, সিম্পল আমি কেমিক্যাল ওয়েদারিং প্রসেসটাই কিন্তু আমি বলছি একটু মানে সাধারণ ল্যাঙ্গুয়েজে, সেটা কিন্তু বার করে দেবে। তার পরিবর্তে যেটা ইনসলুয়েবল সেগুলো কিন্তু ওখানে রিমেনিং রয়ে যাবে। ইনসলুয়েবল এক্ষেত্রে কোনগুলো, Al2O3, Fe2O3, মানে অ্যালুমিনা আর আয়রন, এই দুটো রিচ হয়ে যাবে রকটা। তো এরকম যদি কিছু মিলিয়ন ইয়ার্স ধরে চলতে থাকে, তাহলে কি হবে, এক সময় দেখবো ওই খন্ডালাইটের মধ্যে যেগুলো পটাশিয়াম, সিলিকা এগুলো ছিল, এগুলো কিন্তু ওখান থেকে প্রায় সম্পূর্ণ বেরিয়ে গেছে। কি কি বেঁচে আছে, অ্যালুমিনা আর আয়রন। এটাই কিভাবে চেঞ্জটা হচ্ছে, সেই চেঞ্জটাই কিন্তু এখানে কিছু রিঅ্যাকশনের মাধ্যমে দেখানো আছে। প্রথমত তোমরা দেখবে রেন ওয়াটার অ্যাসিডিফিকেশন হচ্ছে, সেইখান থেকে কি হচ্ছে, ওটা ফেলসপারের সঙ্গে রিঅ্যাক্ট করে ফাইনালি লিচিং পটাশিয়াম অ্যান্ড সিলিকা, যেটা আমি বললাম পটাশিয়াম সিলিকা বেরিয়ে যাচ্ছে, দিয়ে ইলাইট ক্লে ফর্ম করছে। সেই ইলাইট ক্লে থেকে আবার কেওলিনাইট ফর্ম করছে, আবার কেওলিনাইট থেকে আবার আরেকটা স্টেজে গিবসাইট এবং সলিউবল হাইড্রেটেড সিলিকা, এই দুটো থাকছে। ঠিক আছে, সেরকম এইটা যেমন অ্যালুমিনার চেঞ্জটা হলো, আয়রনও কিন্তু হেমাটাইট থেকে গোয়েথাইটে চেঞ্জ হচ্ছে, আবার টাইটেনিয়ামও থাকে যেটা অ্যানাটেজে চেঞ্জ হচ্ছে। তো মেইনলি আমি মোটামুটি বোঝাতে পারলাম যে একটা খন্ডালাইট যেখানে অ্যালুমিনা, সিলিকা সবই ছিল, কিন্তু ওখান থেকে সলিউবল যে ম্যাটেরিয়াল গুলো, সিলিকা, পটাশিয়াম, ওগুলো কিন্তু বেরিয়ে গেল ওই স্পেসিফিক কন্ডিশনের গুলো ফলো করার জন্য। এতদূর পর্যন্ত কিছু অসুবিধা আছে? একটু রেসপন্স করো আমাকে। না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। আলটিমেটলি আমরা বক্সাইট পেলাম। বক্সাইটে বাদবাকি যা যা ইনসলিউবল ম্যাটেরিয়াল ওগুলো চলে গেছে, শুধু আমাদের যেগুলো আমাদের দরকার কাজের জিনিস ওগুলো রয়ে গেছে। ঠিক আছে, এবার কি কি কাজের জিনিস আছে এইখানে দেখো, Al2O3, Fe2O3, সামান্য পরিমাণে TiO2, সামান্য SiO2। SiO2 তো আর 100% একদম বেরিয়ে যায়নি, যতটা সামান্য একটু রয়ে যায়, আর এটাই হচ্ছে আমাদের হেডেক। আমরা ফার্দার প্রসেসে দেখবো এই SiO2টাকেই আমাদের বক্সাইট থেকে এলিমিনেট করার জন্য আমাদের অনেকটা কস্ট পড়ে যায় আর কি, সেটা আমরা দেখব। আচ্ছা, এরপরে বক্সাইট আমি কি বলেছিলাম, সেডিমেন্টারি রক কেন রক, কারণ হচ্ছে এখানে কনসিস্ট অফ ওয়ান অর মোর মিনারেল, এখানে অনেকগুলো মিনারেল পাওয়া যায়। সেই মিনারেল গুলো কি কি আমরা কিভাবে মনে রাখবো, প্রথমত হচ্ছে Al2O3 কোন কোন মিনারেল থেকে আসছে,
বক্সাইটের মধ্যে, সেটা হচ্ছে গিবসাইট, বোহেমাইট, আর একটা হচ্ছে ডায়াস্পোর। কিন্তু আমাদের ইস্টার্ন ঘাট বক্সাইটের ক্ষেত্রে ডায়াস্পোরটা নেই, ঠিক আছে, কিন্তু অন্যান্য জায়গায় আমরা পেতে পারি। তো গিবসাইট, বোহেমাইট, ডায়াস্পোর এটা হলো। এরপরে হচ্ছে Fe2O3। Fe2O3 এর কন্ট্রিবিউটর কোন কোন মিনারেল গুলো, মানে কোন কোন মিনারেল গুলো থেকে আমরা Fe2O3 টাকে পাচ্ছি, সেটা হচ্ছে হেমাটাইট এবং তারই ওয়েদার ফর্ম সেটা হচ্ছে গোয়েথাইট এবং লিমোনাইট। এই তিনটে আয়রন রিচ মিনারেল আমরা ওখানে পাবো, যেখান থেকে Fe2O3 এই কনস্টিটিউয়েন্টটা মানে আসবে। এরপরে হচ্ছে TiO2। TiO2 কোন কোন মিনারেল থেকে আসবে? রুটাইল অ্যানাটেজ, ঠিক আছে, রুটাইল অ্যানাটেজ আর FeTi ওয়ালা আরেকটা মিনারেল আছে সেটা হচ্ছে ইলমেনাইট। এই তিনটের থেকে আসবে। তো আর আমাদের যেটা SiO2 সেটা কোথা থেকে আসছে? কেউলিনাইট, মানে একটা ক্লে মিনারেল, কেউলিনাইট, সিলিমিনাইট আর ফ্রি সিলিকা কোয়ার্টজ, ঠিক আছে। মানে এরপরে যদি ফার্দার তোমরা তো ফিউচারে ইন্টারভিউ দেবে, তখন কিন্তু এটাকে ওইভাবে মুখস্থ করবে না যে বক্সাইটে কি কি মিনারেল আমরা পাচ্ছি, সেটাকে ওইভাবে মুখস্থ করবে না। এই কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলোকে মনে রাখবে, Al2O3, Fe2O3, TiO2, SiO2। Al2O3 কোন কোন মিনারেল থেকে আসছে? গিবসাইট, বোহেমাইট, ডায়াস্পোর। Fe2O3 কোন কোন মিনারেল থেকে আসছে? গোয়েথাইট, লিমোনাইট, হেমাটাইট, গোয়েথাইট, লিমোনাইট। TiO2 কোন কোন মিনারেল থেকে আসছে? রুটাইল, অ্যানাটেজ, ইলমেনাইট। SiO2 কোন কোন মিনারেল থেকে আসছে? কেউলিনাইট, সিলিমিনাইট, কোয়ার্টজ। এইভাবে তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু গোটা ব্যাপারটা মনে থাকবে। না হলে তোমরা একবার প্রথমে হয়তো বললে গিবসাইট, তারপরে হেমাটাইট, তারপর আবার বোহেমাইট, তারপর আবার ইলমেনাইট, এরকম বললে কিন্তু মনে থাকবে না। মানে এরকম ভাবে যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু মনে থাকবে না। মেনলি এই চারটে কম্পোনেন্ট দিয়ে তোমাকে, কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট দিয়ে তোমাকে মনে রাখতে হবে। 1 মিনিট। আমি একটু চার্জারটা কানেক্ট করে নিই। ঠিক আছে, এতদূর কোনো অসুবিধে? না স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তো ওকে। আচ্ছা, কিভাবে বক্সাইট তৈরি হলো, বক্সাইটে কি কি মিনারেল পাওয়া গেল, বক্সাইটের কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি না জানো তাহলে কিন্তু মাইনিং করা যাবে না। এরপরে আমরা আসছি আমাদের এখানে যে পাঞ্চপটমালি বক্সাইট মাইন্স, সেইটাতে কিভাবে মাইনিং করা হয় এবং তার একটা স্কিমেটিক ম্যাপ এখানে দেয়া আছে। এখানে নর্থ ব্লক, সেন্ট্রাল ব্লক, সাউথ ব্লক, এই তিনটে ভাগে ভাগ করা হয়েছে গোটা ডিপোজিটটাকে। আর এটা হচ্ছে লার্জেস্ট বক্সাইট ডিপোজিট ইন ইস্ট কোস্ট। ইস্ট কোস্টের মধ্যে সবচেয়ে লার্জেস্ট ডিপোজিট এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দি সিঙ্গেল লার্জেস্ট ডিপোজিট। মানে এই যে এই লম্বা যে বেলটা, এই বেলটা 21 কিলোমিটার লম্বা, 21 কিলোমিটার লম্বা, ঠিক আছে। মানে এত বড় ডিপোজিট, সিঙ্গেল লার্জেস্ট, মানে একটাই এত বড় ডিপোজিট ওয়ার্ল্ডে কিন্তু খুবই কম আছে, ঠিক আছে। আর বক্সাইটের ক্ষেত্রে কি হয়, এবারে দেখো জেনেসিস গুলো কিভাবে কাজে লাগবে, মানে বক্সাইট কিভাবে ফর্ম হয়েছে সেইটা কিভাবে কাজে লাগবে দেখো। বক্সাইট ওপেন কাস্ট মাইন্স, ফুললি মেকানাইজড ট্রেঞ্চ কনসেপ্ট মাইনিং হচ্ছে। ওপেন কাস্ট কেন না, রেন ওয়াটার যতদূর এটাকে চেঞ্জ করতে পেরেছে, ঠিক আছে, ততদূরই কিন্তু তার যে ওয়েদারিং প্রসেসটা হয়েছে এটা কিন্তু অবশ্যই ওপরের লেয়ারটাকে চেঞ্জ করবে। মানে এটা আপ টু, এখানে যেটা দেখা গেছে, আপ টু 50 মিটারের কাছাকাছি অবধি কিছুটা চেঞ্জ করেছে, ঠিক আছে। মানে রকটাকে অল্টার করেছে আর কি, অল্টারেশন যেগুলো হয় আর কি কেমিক্যালি ওয়েদারিং এর দ্বারা, সেগুলো কিন্তু ওখানে হয়েছে, ওই ইভেন্ট গুলো ওইখানে হয়েছে। সেই জন্য আমরা সেটা ওপেন কাস্ট করলেই হবে। এটা তো আর কোনো অন্যান্য ডিপোজিশনের মতো নয় যে ম্যাগমাটিক ডিপোজিট অনেক নিচে হয়েছে, বা কোল, যেটা কোল সেডিমেন্টেশন যেটা হয়েছে সেটা হয়তো একটা লেয়ারে হয়েছে, তো অনেক নিচে সেই জিনিসটা হয়েছে, তো সেটাও নয়। একদম আমি পাহাড়ের উপরের সারফেস গুলোতে পাবো, ঠিক আছে। এখানে দেখো, এটা কোরাপুট ডিস্ট্রিক্ট, ওড়িশাতে এই মাইন্সটা আছে।
তো 1985 থেকে নালকো এখানে বক্সাইট মাইনিং শুরু করেছে। এবং এইটা দেখো, তুমি যদি এলিভেশন অফ মাইন্স কত হাইট দেখো, তাহলে দেখবে 1154 মিটার থেকে 1366 মিটার, মানে 1.3 কিলোমিটার অ্যাবভ MSL, মানে একটা পাহাড়। তুমি কল্পনা করো, তোমরা সবাই কল্পনা করো একটা পাহাড়ের উপরের সারফেসে আমরা শুধু, এটা কিন্তু এই যে এটা কিন্তু হিল টপ ভিউ। এই যে এই ডিপোজিটটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হিল টপ ভিউ। এই টপ থেকে আমরা মোটামুটি অরিজিৎ একটু ডিস্টার্ব করছি, ওই এটা আসছে না, ওই স্লাইডটা আমি শুধু ওই ইন্ট্রোডাকশন টু মানে রাইট আপটা দেখতে পাচ্ছি। তুমি যদি কোনো হিল টপ ভিউ দেখাচ্ছ, ওটা আমি দেখতে পাচ্ছি না আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইবারে এসছে। ঠিক। আচ্ছা আচ্ছা, ওকে কন্টিনিউ। হ্যাঁ, এই হিল টপের কিন্তু এই যে এই পোরশনটা, শুধু এইটুকুই আমাদের কাজ। এইটা ম্যাক্সিমাম কত হবে, আমি যদি ডেপথটা দেখি তাহলে হচ্ছে উপরে 2.5 মিটার। আমি এগুলো পরে আবার আসছি। 2.5 মিটার আমাকে এখান থেকে সরিয়ে বক্সাইটটা 14.5, মানে তুমি ভাবো 1.3, তোমরা ভাবো যে 1.3 কিলোমিটারের একটা বড় পাহাড়, সেখান থেকে শুধু এইটুকু ওপরের সারফেসে কাজ করছি। এটার এভারেজ, অন অ্যান এভারেজ এখানে যদি 35 মিটার ম্যাক্সিমামও ধরে নিই, আর এখানে যদি 8 মিটার অবিও ধরে নিই, ওই 40-42 মিটারের কাছাকাছি আমার কাজ, শুধু উপরের ওইটুকু সারফেসটা। বাদ বাকিতে কিন্তু আমাদের কোনো কাজ নেই। আচ্ছা, এবার হচ্ছে ওর জিওলজিক্যাল সেটআপ কি, মানে এটা হচ্ছে প্রথমত ল্যাটেরাইট ক্যাপিং। এই বক্সাইট যে ডিপোজিটটা, এটা হচ্ছে ল্যাটেরাইট ক্যাপিং এবং ব্ল্যাঙ্কেট কভার হিসেবে থাকে এখানে পঞ্চপটমালি হিলস। ইনসিটু ওয়েদারিং, ল্যাটারাইজেশন অফ খন্ডালাইট, এটা তো আমি আগেই বললাম। তো আর তার ফলে এটা হয়, ওপরে একটা ব্ল্যাঙ্কেটের লেয়ারের মতো আমরা বক্সাইটটাকে পাবো। ঠিক আছে, এবারে রক টাইপ বিলংস টু খন্ডালাইট, আমি আগে অলরেডি মেনশন করেছি। খন্ডালাইট এবং চার্নোকাইট সিরিজ অফ ইস্টার্ন ঘাট, এটা হচ্ছে স্ট্র্যাটিগ্রাফি যদি আমি বলি ওই এরিয়ার, এই পঞ্চপটমালি বক্সাইট ডিপোজিটের, তাহলে হচ্ছে খন্ডালাইট চার্নোকাইট সিরিজ অফ ইস্টার্ন ঘাট। এটা তার এজ কত, আর্কিয়ান এজেই এই চার্নোকাইট শুট আর খন্ডালাইট গ্রুপ যেগুলো, এগুলো আর্কিয়ান থেকে বিলং করছে। এবং যেটা অরিজিনাল খন্ডালাইটের ডিপ এবং স্ট্রাইকটা যদি দেখি, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, আর ডিপ হচ্ছে ইস্ট সাউথ ইস্ট, আর ডিপ অ্যামাউন্ট হচ্ছে 40 to 80, মানে আমি বলতে পারি স্টিফলি ডিপিংই ছিল আর কি প্রায়। খন্ডালাইটটা, এটা কিন্তু উপরের সারফেসটা নয়, উপরের সারফেসটা কিন্তু ফ্ল্যাট, জেন্টলি স্লোপ। ঠিক আছে, এটা হচ্ছে খন্ডালাইট, যেটা রক টাইপস, তার ডিপের কথা বলছি। ঠিক আছে, এবং যেটা বক্সাইট, তার এজ হচ্ছে টার্সিয়ারি। এই প্রোফাইলটা তোমরা দেখো, এই প্রোফাইলে দেখতে পাবে নিচে বেসমেন্ট, তাহলে আমি কি পাচ্ছি, আর্কিয়ানের চার্নোকাইট খন্ডালাইট শুট, সেই জিনিসটাই আমরা পাচ্ছি। এবং সেই খন্ডালাইটটাই উপরের সারফেসে টার্সিয়ারি এজ থেকে বক্সিটাইজেশন হওয়া শুরু করেছে। ঠিক আছে, আর ইস্টার্ন ঘাটের তোমরা স্ট্র্যাটিগ্রাফিটা অবশ্যই ভালো করে একবার দেখে নেবে। এটা হচ্ছে জেনারেলি টেকটনিক্যালি আমি যদি বলি, এটা একটা থ্রাস্টেড জোন, যেখানে ইস্ট থেকে একটা প্রেসার এসছে আর কি, ফোর্স এসছে। ঠিক আছে, এক্সিস্টিং মাউন্টেনে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের সেকশন। এটা কিন্তু ওপরের ওই, মানে তোমরা ওই 40-42 মিটারের একটা সেকশন। ঠিক আছে, এটা কিন্তু হিল টপস এর একটুখানি সেকশন, শুধু অনলি 50 মিটারের কাছাকাছি এরকম একটা সেকশন ধরে নাও। তো প্রথমে আমি বললাম, প্রথমে তো টপ সয়েল তো থাকবেই, টপ সয়েলের পর অ্যালুমিনাস ল্যাটেরাইট, মানে যেটা ল্যাটেরাইট আর কি। দেখো প্রথমে এই দুটো লেয়ার আছে, এই দুটো লেয়ারকে বলে ওভারবার্ডেন। এই টার্মটা তোমরা অবশ্যই পড়েছো নিশ্চয়ই। ওভারবার্ডেন মানে ওরকে নেয়ার জন্য যে পোর্শনটা আমাদের হাঁটাতে হয়, ওভারবার্ডেন, সেই জিনিসটাকে ওভারবার্ডেন বলে। এক্ষেত্রে ওভারবার্ডেনে কি কি আছে, টপসয়েল আছে এবং অ্যালুমিনাস ল্যাটেরাইট আছে। ঠিক আছে, তারপরে এই দুটোকে যদি আমরা এলিমিনেট করি, মানে এই দুটোকে আমরা যদি রিমুভ করে দিই, তখন কিন্তু আমাদের টপ বক্সাইট এক্সপোজ হবে, মানে এই বক্সাইট লেয়ার গুলো এক্সপোজ হবে। টপ বক্সাইট, বটম বক্সাইট, ওগুলো কি আমি আসছি ফার্দার।
বক্সাইটটাকে পাবো। বক্সাইটটাকে কতদূর মাইন করব, এইখানে এই যে তোমরা যদি দেখো এইখানটা দেখো, এই বক্সাইটটা আমরা পেলাম, বক্সাইটের নিচে পিএলকে হচ্ছে পার্সিয়ালি ল্যাটেরাইজড খন্ডালাইট। এটা হচ্ছে খন্ডালাইটের পার্সিয়ালি এটা চেঞ্জ হয়েছে, এটা বক্সাইট অবধি পৌঁছাতে পারেনি, মানে বক্সাইট হয়নি, এটা একটা ট্রানজিশন লেয়ার আমরা বলতে পারি। খন্ডালাইট এবং বক্সাইটের মাঝে একটা ট্রানজিশন জোন, সেই স্যাপ্রোলাইটের কনসেপ্ট আর কি। তো সেটা হচ্ছে পিএলকে। আমরা কতদূর মাইনিং করব তাহলে, বক্সাইটটা আপ টু পিএলকে আসা পর্যন্ত এই পোর্শনটা আমরা নেব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি করব, টপ সয়েল এবং ল্যাটেরাইট রিমুভ করব। টপ সয়েল এবং ল্যাটেরাইট রিমুভ করার পর আমরা বক্সাইট লেয়ারটাকে নেব। বক্সাইট লেয়ারটা কতদূর অবধি নেব, আপ টু পিএলকে এলো আমরা মাইনিং করা স্টপ করে দেবো। তো আমরা শুধুই মাঝের এই বক্সাইটটা নিতে চাইছি। ঠিক আছে, এই হচ্ছে তার সেকশনটা তোমরা ভালো করে দেখে নাও। এটা তোমরা যদি ফিল্ডে দেখো তাহলে কিন্তু এটা দেখবে, এইখানে দেখো টপ সয়েল আছে, টপ সয়েলে একটা লেয়ার আছে, তারপরে ওভারবার্ডেনে একটা লেয়ার আছে। এই দুটোকে আমরা রিমুভ করার পর আমরা বক্সাইটটা পাচ্ছি। এটা একটা বক্সাইট সারফেস, এটা একটা বক্সাইট সারফেস, বটম বক্সাইট এটা। এবারে সেটা আবার টপ আর বটমের মধ্যে আমরা ডিভাইড করছি, আর আপ টু এই যে পিএলকে, এই যে হোয়াইট পোর্শনস গুলো, এগুলো হচ্ছে পিএলকে। আরেকটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এই যে ওবি আর বক্সাইটের কন্ট্যাক্ট এবং বক্সাইট এবং পিএলকে এর কন্ট্যাক্ট, এটা হচ্ছে আনডিউলেটরি, এটা কিন্তু কোনো স্ট্রেট লাইন নয়। কোল সিম টিমের ক্ষেত্রে আমরা কিন্তু একদম ফ্ল্যাট এরকম বেডের ডিপোজিট ওরকম বেড পাবো, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ওরকম নয়, কোথাও আমরা পাবো কোথাও না। আমরা যদি এখানে থিকনেসও দেখি, দেখো 0 to 35 লেখা আছে, মানে কোথাও হয়তো বক্সাইট নেই, মানে কোথাও লিচিং হয়নি, আবার কোথাও দেখা যাবে 35 মিটার অবধিও আমরা বক্সাইট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ওয়েদারিং ডিপোজিট, হচ্ছে ডিফারেন্সিয়াল লিচিং। কোনো জায়গায় লিচিং হয়েছে ভালো, কোনো জায়গায় লিচিং হয়নি। গোটা এক্সপোজারটার মধ্যে কিন্তু এরকম আনডিউলেটরি বাউন্ডারিটা সেই জন্য আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এইটা আমাদের জন্য পরবর্তী ক্ষেত্রে একটা চ্যালেঞ্জেস হয়েও দাঁড়াবে। এটা যদি ফ্ল্যাট একদম কোল বেডের মতো পেতাম, তাহলে কোনো উপরের লেয়ার গুলোকে স্যান্ডস্টোন বা সেল যা লেয়ারই থাকতো আমরা ওগুলোকে ছেড়ে দিয়ে শুধু ওই কোল সিমটা খেতে 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 চলে আসতাম। কিন্তু এক্ষেত্রে তো সেরকম হচ্ছে না, এক্ষেত্রে সেই চ্যালেঞ্জেস একটা আসবে, জিওলজিস্টের ওখানে একটা ভাইটাল রোল আছে, সেটা আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেকশনে কারো কিছু অসুবিধা আছে? সেকশন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে একজন জিওলজিস্টের কি রোল। আমরা যে মাইন্সে কাজ করব ফিউচারে, যদি আমরা ইন্ডাস্ট্রিতে আসি, বিশেষ করে বক্সাইটের ক্ষেত্রে কি কি রোল থাকে, এটা মোরাললেস যে কোনো মিনারেলের ক্ষেত্রেই মোরাললেস এরকমই থাকে। তো আমরা বক্সাইট স্পেসিফিক ভাবে আজকে স্টাডি করব। প্রথমত হচ্ছে প্রি প্রোডাকশন ড্রিলিং ইউনিট, মানে দেখো মাইনিং শুরু হওয়ার আগে আমাদের একটা ড্রিলিং হয়ে যায়, সেই ড্রিলিং এ সেখানে আমরা পেয়ে যাই যে ওখানে কত ডিপোজিট আছে, কি কোয়ালিটির ডিপোজিট আছে। এগুলো তোমরা যদি ইউএনএফসি ক্লাসিফিকেশন বলে একটা জিনিস আছে, সেটা যদি পড়ো ওখানে ফার্দার ডিটেলস তোমরা দেখতে পাবে। তো মাইনিং শুরু হওয়ার আগে আমরা রিজার্ভ এস্টিমেশনটাকে আরো ভালোভাবে বোঝার জন্য একটা প্রি প্রোডাকশন ড্রিলিং করি। সেটা কিন্তু ক্লোজ পেস্ট, মানে আমরা যদি সাপোজ 1 কিলোমিটার বাই 1 কিলোমিটার একটা গ্রিডে ড্রিলিং করছি, সেটা হয়তো আগে হয়েছিল, মানে আমাদের রিজার্ভ ক্যালকুলেশনের সময়। কিন্তু মাইনিং করার সময় কিন্তু আমাদের আরো ইনফরমেশন চাই, সেই জন্য কি হবে, ক্লোজ স্পেসে আমরা ড্রিলিং করব, মানে গ্রিডটা আরো ছোট হবে। বক্সাইটের ক্ষেত্রে সেটা 25 মিটার বাই 25 মিটার, অনলি 25 মিটার, মানে একদম কাছে আমরা ওইরকম। কিন্তু আমরা গোটা 21 কিলোমিটারটাকে কভার করেছি 25 বাই 25 মিটার গ্রিডে। আমরা কিন্তু টোটাল 21 কিলোমিটার যে ডিপোজিটটা, ওটা কিন্তু মাইনিং করার আগে কভার করেছি ড্রিলিং করে। ড্রিলিং কিভাবে করছি সেটা আমরা দেখবো ফার্দার। তারপরে হচ্ছে ড্রিলিং করার পর কিছু স্যাম্পল জেনারেট হচ্ছে, সেই স্যাম্পল জেনারেট করে সেই স্যাম্পল কেমিক্যাল ল্যাবে পাঠিয়ে, কেমিক্যাল ল্যাব থেকে আমাদের কিন্তু কত Al2O3 আছে, কত অ্যামাউন্টের Fe2O3 আছে, কত অ্যামাউন্টের TiO2, কত অ্যামাউন্টের SiO2 আছে, ওগুলো কিন্তু আমরা ফার্দার দেখবো। এবং সেই ইনফরমেশন গুলো আমরা একটা সফটওয়্যারে প্লট করব। সফটওয়্যারে প্লট করলে
আমাদের কিন্তু গোটা সেকশনটা দিয়ে দেবে যে 25 মিটার বাই 25 মিটার এক একটা পয়েন্টে ধরো যা যা যত ডেপথ পর্যন্ত ওবি পেয়েছি, যত ডেপথ পর্যন্ত তারপরে বক্সাইট পেয়েছি, ওগুলো সব পয়েন্ট গুলোকে যদি আমরা কানেক্ট করি, ধরো একটা ওবি এখানে 2 মিটার ওবি গেছে, ওখানে ওবি যায়নি, ওখানে আবার 3 মিটার ওবি গেছে, এরকম ভাবে কানেক্ট করব সফটওয়্যারে। কানেক্ট করার পর আমরা কিন্তু একটা ওর বডি মডেলিং পেয়ে যাব। তো আমরা পুরো একটা মডেল তৈরি হয়ে যাবে, এইরকম একটা মডেল তৈরি হয়ে যাবে, ঠিক এইরকম, এই নিচে যেরকম মডেল হচ্ছে সফটওয়্যারে কিন্তু আমরা এরকম একটা মডেল পেয়ে যাবো। এখানে দেখো 2 মিটার গেছে, এখানে হয়তো 1 মিটার গেছে, এখানে আবার ফার্দার বেশি গেছে, ওবিটা আরেকটু বেশি গেছে। তো সেরকম ভাবে আমরা বক্সাইটের ক্ষেত্রেও সেম, এখানে দেখো বক্সাইটের ডেপথ আমরা খুব কমই পাচ্ছি, বেশি কিন্তু পাচ্ছি না। আবার এখানে কিন্তু হাইলি ডেপথে বক্সাইটটা আছে। তো এরকম ভাবে আমরা যদি এইখানে ড্রিলিং করেছি, এখানে ড্রিলিং করেছি, এরকম ভাবে 25 মিটার ছেড়ে 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 ধরো উপরের সার্ফেসে এরকম ড্রিলিং করেছি। ড্রিলিং করার পর স্যাম্পল জেনারেট হয়েছে, সেই স্যাম্পল গুলো ল্যাবে পাঠিয়ে আমরা তার Al2O3 SiO2 ওই অ্যামাউন্ট গুলো পেয়ে গেছি। অ্যামাউন্ট গুলো পেয়ে যাওয়ার পর আমরা যদি ওটাকে যদি আমরা সফটওয়্যারে প্লট করি, তাহলে কিন্তু এরকম একটা ব্লক মডেল এরকম একটা পেয়ে যাব। ঠিক আছে, এই মডেল জেনারেট করার পর আমরা ফার্দার মাইনিং এ আমাদের কিন্তু সেটা অনেক সুবিধে হয়। ঠিক আছে, ওই মডেলটা না পেলে কিন্তু আমরা মাইনিং করতে পারবো না। আর দেখো প্রথমে একটা স্লাইডে আরেকটা জিনিস আমি এবার বলে দিই। দেখো বক্সাইটের কাট অফ হচ্ছে Al2O3 greater than 20%, SiO2 less than 7%। এখানে কিন্তু শুধু Al2O3 টা ফ্যাক্টর নয়, তার সঙ্গে কিন্তু SiO2 টাও একটা ফ্যাক্টর। এবং আমি বললাম এটা হচ্ছে আমাদের হেডেক। TiO2, Fe2O3 এগুলো কিন্তু ইজিলি ওখান থেকে বেরিয়ে যাবে বক্সাইট থেকে, মানে যখন আমরা ফার্দার অ্যালুমিনা তৈরি করব। এই SiO2 টাকে এলিমিনেট করার জন্য খুব অসুবিধে আর কি, ওটা খুব মানে কস্টলি একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো এক্ষেত্রে দেখো IBM ও কিন্তু বক্সাইটের কাট অফ হিসেবে দুটো প্যারামিটারকে রেখেছে, Al2O3 greater than 20%, SiO2 less than 7%। Al2O3 greater than 20% হলো, কিন্তু SiO2 দেখা গেল যে 10% আছে, ওটাকে কিন্তু আমরা বক্সাইট বলতে পারবো না। SiO2 টাকে less than 7% থাকতে হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে তারপরে আসবে আমরা মাইন প্ল্যানে ওরকম একটা ব্লক পেয়ে গেলাম। এরপরে একটা কোয়ালিটি কন্ট্রোল ইউনিট থাকে, সেই কোয়ালিটি কন্ট্রোলের কিছু চ্যালেঞ্জেস থাকে, সেই চ্যালেঞ্জগুলো আমরা ফার্দার দেখবো। আমরা এক এক করে আসি। প্রথমে প্রি প্রোডাকশন ড্রিলিং কিভাবে হচ্ছে তোমরা দেখো। ঠিক আছে, বক্সাইটের ক্ষেত্রে তোমরা যদি কোনোদিন নালকো মাইন্স ভিজিট করো, মানে পাঞ্চপাটমালি বক্সাইট মাইন্স, সেখানে তোমরা দেখতে পাবে এই ধরনের একটা ট্রাক্টর মাউন্টেড একটা ড্রিল মেশিন। এটা খুবই লো কস্ট এবং এখানে কোর ড্রিলিং করাটা খুব একটা সুবিধে নয়, এখানে কিন্তু নন কোর ড্রিলিং হয় এবং কনসেপ্টটা খুবই ইজি। আমি এটা বোঝাবো এবং সেটা ওয়ার্ল্ডে হয়তো দেখা যাবে যে এখন খুবই কম জায়গায় ফলো হচ্ছে। ইন্ডিয়াতে তোমরা যদি নালকোতে আসো তবেই কিন্তু এই ড্রিলিংটা দেখতে পাবে। এটা নন কোর ড্রিলিং, এটা কিন্তু কোর ড্রিলিং নয়, সিম্পল ভ্যাকুয়াম সাকশন টেকনোলজি এটা। আমি ফার্দার এটা বোঝাবো। যেটা আমি বলছিলাম দেখো, এক্সপ্লোশন আগে কিন্তু কত 400 বাই 400 মিটার গ্রিড, 200 বাই 200 মিটার গ্রিড, এগুলোতে কিন্তু আগে অলরেডি 400 বাই 400 এগুলোতে হয়ে গেছে অলরেডি ড্রিলিং। তার বেসিসে আমরা রিজার্ভ এস্টিমেশন করে ফেলেছি। এরপরে প্রি প্রোডাকশন ফেজে আমরা আবার ফার্দার এক্সপ্লোশন করার জন্য 200 বাই 200 মিটার গ্রিড, 200 বাই 100 মিটার গ্রিড, 100 বাই 100 এবং ফাইনালি 25 বাই 25 এর উপরেই কিন্তু আমাদের আরেকবার এস্টিমেশন হবে। এস্টিমেশন হয়ে যাওয়ার পর আমরা মাইনিং করা শুরু করব। কেন এই এত ফার্দার ক্লোজ ড্রিলিং কেন দরকার? এর জন্য কিন্তু তোমাদের জেনেসিসটাকে আমি যেটা বললাম সেটাই কিন্তু দায়ী। কারণ এটা তো কেমিক্যাল ওয়েদারিং এর ফলে হচ্ছে, লিচিং প্রসেসের ফলে হচ্ছে, কোথাও কম লিচিং হয়েছে, কোথাও বেশি লিচিং হয়েছে। আমরা ইভেন এটাও দেখেছি 1 মিটারের মধ্যে মানে 1 মিটার পরে চলে গেলে হয়তো দেখা যাবে সেখানে বক্সাইট নেই, আবার আরেক মিটার চলে গেলে হয়তো দেখা যাবে সেখানে 20 মিটার অব্দি বক্সাইট আছে। ঠিক আছে, খুবই আনডিলেটরি একটা ব্যাপার। সেই জন্য একটা স্ট্যান্ডার্ড UNFC যে ক্লাসিফিকেশন আছে, তোমরা ফার্দার কিন্তু আমি যে টার্মটা বললাম UNFC ক্লাসিফিকেশন, সেটা কিন্তু তোমরা ফার্দার দেখবে, ওটা ফিউচারে কিন্তু কাজে লাগবে। ওখানে মেনশনড যে বক্সাইটের ক্ষেত্রে 25 বাই 25 মিটার এটা একটা স্ট্যান্ডার্ড। এই গ্রিড প্যাটার্নে আমরা যদি ড্রিলিং করে সেই ডেটাটাকে যদি আমরা এস্টিমেশন করি, তাহলে আমরা মোটামুটি কোয়ালিটি এবং কোয়ান্টিটি মেনটেন করতে সুবিধা হবে।
যেটা আমি বললাম ভ্যাকুয়াম সাকশন ড্রিলিং কি সেটা আমরা ফার্দার দেখবো। নেক্সট স্লাইডে আমি একটা ভিডিও করে রেখেছি, সেই ভিডিওটা দেখবো। তারপরে এখানে কি ড্রিল বিট ইউজ করা হচ্ছে, টাংস্টেন কার্বাইডের ড্রিল বিট ইউজ করা হচ্ছে। ওখানে এই যে আমি ফার্দার তারপরে এই পয়েন্টটা আমি ওখানে বলছি, নেক্সট স্লাইডে বলছি। এটা নন কোর ড্রিল কাটস জেনারেট হচ্ছে, মানে এটা একটা পাউডার স্যাম্পল টাইপের জেনারেট হয় আর কি, এখানে কোনো কোর জেনারেট হয় না। আর বক্সাইটের ক্ষেত্রে বটম বক্সাইট এসবগুলো হচ্ছে সফট, তো ওখানে এমনিতেই কোর রিকভারি হবে না। মানে আরকিউডি এই জিনিসগুলো তোমরা পরে পড়বে, বা হয়তো তোমাদের এই সেমিস্টারে বা কোনো সেমিস্টারে আছে, সেই ওই জিনিসগুলো কিন্তু প্রবলেমেটিক, এখানে ক্যালকুলেশন করা যাবে না, কারণ ওখানে কোনো স্যাম্পল আমরা রিকভারি করতে পারবো না, এতটাই সফট আর কি বটম বক্সাইট। ঠিক আছে, আর স্যাম্পল তাহলে কি হবে, 1 মিটার ওই ড্রিল রডটা 1 মিটার পেনিট্রেট করবে এবং জারে 1 মিটার স্যাম্পল কালেক্ট করব। কিভাবে করব নেক্সট স্লাইডে দেখবো। ঠিক আছে, এগুলো সব প্যারামিটার গুলো আছে। 1.8 মিটারের রড লেন্থ হয়, এক একটা রডের লেন্থ, এবং 50 mm মানে 5 সেন্টিমিটার হচ্ছে মানে ওর ডায়ামিটারটা থাকে। ঠিক আছে, ভেরি লো কস্ট, এবং রেনি সিজনে এটা করা যায় না। কেন করা যায় না দেখো, নেক্সট স্লাইডে আমরা আসছি। এটা দেখো হিল টপ, এখানে কিন্তু তুমি পাঞ্চপাটমালি বক্সাইট মাইন্স এর একটা হিল টপ তুমি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কোনো মাইনিং হয়নি, মাইনিং হওয়ার আগে আমরা প্রি প্রোডাকশন ড্রিলিং করছি, এক্সপ্লোরেশন, হ্যাঁ এটা একটা প্রি প্রোডাকশন ড্রিলিং করছি। সেই ড্রিলিং এ দেখো এটা একটা ট্রাক্টর মাউন্টেড, আমি বললাম ট্রাক্টর মাউন্টেড। এইখান থেকে আমরা মানে ড্রিল করা শুরু করি। এখানে রড গুলো এইভাবে দেখো, এইখানটায় দেখো, এই রডে কিন্তু মার্কিং করা থাকে প্রত্যেক মিটার। সাপোজ এইখান থেকে এতটা 1 মিটার। ঠিক আছে, এই 1 মিটার পেনিট্রেট করার পর এইদিকে একটা জার আছে, ভিডিওটা দেখো, দেখো এটা কিন্তু ফার্দার রডটা নিচে পেনিট্রেট করছে। এইখানে দেখো একটা জার আছে, এই যে এই জারটা, এখানে 1 মিটার ওই রডটা নিচে যাওয়ার পর পেনিট্রেট করার পর এখানে কিন্তু 1 জার আমরা স্যাম্পল পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই জারটার একটা স্যাম্পল হয়ে যাবে আর কি। এরকম প্রত্যেক মিটার, ধরো ফার্স্ট মিটারে এটা পেলাম, সেকেন্ড মিটারে আরেকটা স্যাম্পল পাবো, থার্ড মিটারে আরেকটা স্যাম্পল পাবো, এরকম ভাবে যতদূর না আমাদের কন্টিনিউয়াস 3 মিটার পিএল কে, আমি আগেও বলছি ওই প্রোফাইলটা মনে রাখতে হবে, ওই পিএল কে আসছে ততদূর আমরা ড্রিলিং করব। এই ঠিক এই প্রসেসে। আর ভ্যাকুয়াম সাকশন ঠিক যেমন ভাবে আমাদের ভ্যাকুয়াম ক্লিনার কাজ করে, এটাও কিন্তু সেম প্রসেস। আরেকবার আমি ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো করে দেখো। এখানে কিন্তু এই যে এই রড, এটা কিন্তু পেনিট্রেট করছে এবং এর উপরে একটা ভ্যাকুয়াম সাকশন পাম্প লাগানো আছে। এই যে এই পাম্প, এই যে পাইপটা, ভ্যাকুয়াম সাকশন পাম্প লাগানো আছে। সেই পাম্পটা কিন্তু ওই যে নিচে যে এই ড্রিল রডটা যখন পেনিট্রেট করছে, ও অবশ্যই ড্রিল কাটস কিছু জেনারেট করছে, কিছু স্যাম্পল, সেটা কিন্তু এই সাকশন পাম্পের মধ্যে দিয়ে এই জারটাতে চলে আসছে, এবং প্রত্যেক মিটারে আমরা সেই স্যাম্পল কালেক্ট করছি। দেখে নাও। ঠিক আছে, মানে ড্রিলিং কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে। এখানে যদি কিছু ডাউট থাকে আমাকে বলো, যে ড্রিলিং কিভাবে হচ্ছে, এখানে স্যাম্পল কিভাবে কালেক্ট হলো, বা এই কনসেপ্টটা বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার, মানে যেমন আমরা কোর ড্রিলিং এর ক্ষেত্রে যেমন কোর রিকভারি হচ্ছে, এখানে ওই সাকশন মানে ভ্যাকুয়াম সাকশন দিয়ে যে মানে আমরা পাউডার ফর্মটা পাচ্ছি, ফার্দার ওটার কেমিক্যাল অ্যানালিসিস করব। হ্যাঁ এক্স্যাক্টলি, আর ওটা কিন্তু 1 মিটার ওয়াইজ এক একটা স্যাম্পল হয়। ঠিক আছে, তুমি হয়তো আচ্ছা। বলতে পারো যে তাহলে তো মিক্স হয়ে যাবে, মানে সেটা কিন্তু নয়। 1 মিটারে এবারে 1 মিটারের মধ্যে যে ডিভিশনটা সেটা আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, ওকে। এবারে ড্রিলিং এর পর স্যাম্পল প্রসেসিং। স্যাম্পল প্রসেসিং এ দেখো স্যাম্পল কত ধরনের হয়। প্রি প্রোডাকশন ড্রিলিং স্যাম্পল হতে পারে, যেটা 25x25 মিটার গ্রিডে, সেইটা। তারপরে ব্লাস্ট হোল স্যাম্পল হতে পারে, আরওএম রান অফ মাইন্স, এটা 24 ঘন্টায় 24টা স্যাম্পল কালেক্ট হয়। সেটা আমাদের কনভেয়ার বেল্ট বলে, মানে যেখানে আর কি যাচ্ছে ফার্দার প্ল্যান্টে, ওইখান থেকে কালেক্ট হয়। ওটাও আমরা দেখবো ফার্দার, কোনো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে ফিল্ড স্যাম্পল। ফিল্ড স্যাম্পল মানে যখন মাইনিং হচ্ছে, মাইনিং হওয়ার সময় আমরা তো একটা এই ড্রিলিং এর বেসিসে আমরা একটা অলরেডি তৈরি করে রেখেছি একটা ডেটাবেস। সেটা এবার মাইনিং করার সময় কতটা অ্যাকুরেট মিলছে বা কোনো ডাউট হলে সেটা কিন্তু এই ফিল্ড স্যাম্পল আমরা গ্র্যাব স্যাম্পলিং মেথডে আমরা কালেক্ট করি।
দেখো ওই প্রসেসটা দেখো, এই প্রসেসগুলো কিন্তু তোমরা মানে অলরেডি পড়বে মানে বা পড়েছো। সেটা হচ্ছে দেখো, প্রথমে হচ্ছে 4 কেজির একটা স্যাম্পেল ধরো এলো, মানে ওই যে 1 মিটারের স্যাম্পেল যেটা থাকে না, ওটা মোটামুটি একটা 4 কেজি স্যাম্পেল হয়। 1 মিটারের স্যাম্পেল মানে আমি আরেকবার দেখাচ্ছি দেখো, এই যে জারে যে স্যাম্পেলটা কালেক্ট হলো 1 মিটারে, এই দেখো এটা কিন্তু রডটা নিচে আসছে, এই যে জারে ফার্দার এই এখন দেখাবে দেখো, এই যে জারে যে স্যাম্পেলটা কালেক্ট হচ্ছে সেটা কিন্তু মোটামুটি একটা 4 কেজির একটা স্যাম্পেল, ঠিক আছে, ওয়েট এটা 4 কেজি। সেই 4 কেজি স্যাম্পেলটা এলো, আসার পরে আমরা 4 কেজি স্যাম্পেল, অতটা স্যাম্পেল তার প্রসেস করা সম্ভব নয়, ল্যাবে আমার শুধু 50 গ্রাম লাগে। এবার 4 কেজি স্যাম্পেল আমরা ল্যাবেও পাঠাতে পারবো না, ঠিক আছে, আর কিছু প্রসেসও লাগে। সেজন্য 4 কেজিটাকে আমরা রিফিলিং বা কোনিং কোয়ার্টারিং মেথড বা রিফিলিং এই মেথডটাতে আমরা 2 কেজি বাই 2 কেজিতে ট্রান্সফার করি, মানে ভাগ করি আর কি। কোনিং কোয়ার্টারিং তোমরা নিশ্চয়ই পড়েছো। কোনিং কোয়ার্টারিং হচ্ছে একটা সায়েন্টিফিক মেথড যেখানে স্যাম্পেলকে রিডাকশন করা হয়, মানে অ্যামাউন্টটাকে রিডাকশন করা হয়। এটা কিন্তু মানে এরকম না যে আমি 4 কেজি স্যাম্পেল পেয়েছি মানে আমি আমার ইচ্ছে মতো 2 কেজি এলিমিনেট করে দিলাম, 2 কেজি ফার্দার প্রসেস করলাম, ওরকম হবে না। ওটা কিন্তু একটা সায়েন্টিফিক মেথড আছে, কনসেপ্ট করে একটা ক্রস থাকে, সেই টিপে ওটাকে করে আমাদের অপোজিট কর্নার গুলো নিতে হয়, এরকম একটা কনসেপ্ট আছে। সেই কোনিং কোয়ার্টারিং দিয়ে 2 কেজি বাই 2 কেজি স্যাম্পেল হচ্ছে, 2 কেজি কিন্তু আমরা এটা ফেলে দিচ্ছি। ফার্দার 2 কেজিটাকে কি করছি, ড্রাইং করছি, ক্রাশিং করছি, প্রাইমারি ক্রাশিং, সেকেন্ডারি ক্রাশিং করার পর কি হলো 30 মেশ গ্রাইন্ডিং, মানে একটা মেশ মানে হচ্ছে একটা চালুনির একটা ব্যাপার আর কি। সেখানে 30 মেশ এবং মিলিমিটারের একটা সম্পর্ক আছে, ওগুলো তোমরা একটু দেখবে ভালো করে কনসেপ্ট গুলো। ওর মধ্যে দিয়ে আমরা পাস করাচ্ছি, মেশ সাইজ যত বড় হবে মানে 30, 60, 120 তত কিন্তু ওটা পাউডার হবে, ঠিক আছে, তো বেশি ফাইন হবে আর কি। 30 মেশ দিয়ে আমরা সেটা গ্রাইন্ডিংটাকে 30 মেশ পর্যন্ত আমরা গ্রাইন্ডিং করছি, গ্রাইন্ডিং করে আমরা সেই মেশ থেকে পাস করাবার পর ফার্দার কিন্তু কোনিং কোয়ার্টারিং করছি 1 কেজি বাই 1 কেজি। 1 কেজি কিন্তু আমরা আবার ফেলে দিচ্ছি, আবার ফার্দার 1 কেজিটাকে 60 মেশে গ্রাইন্ডিং করছি, মানে আরো ধীরে ধীরে পাউডার করছি জিনিসটাকে। তারপরে আবার রিফিলিং কোনিং কোয়ার্টারিং করার পর আবার 1 কেজি থেকে 500 গ্রাম হয়ে যাচ্ছে, 500 গ্রাম আমরা ফেলে দিচ্ছি, আবার 120 মেশে গ্রাইন্ডিং করছি, করার পর আমরা 250 গ্রাম অব্দি লাস্টে বেঁচে থাকছে। 250 গ্রামের মধ্যে 50 গ্রাম আমরা ল্যাবে পাঠাচ্ছি, আর 200 গ্রাম ডুপ্লিকেট স্যাম্পেল আমরা রেখে দিচ্ছি ফার্দার, পরে আমরা ওটা যদি দরকার পড়ে সেটা অ্যানালিসিস হবে। কোন মেথডে করা হয়, মেনলি এক্সআরএফ এ করা হয়। এখানে এক্সআরএফ কেন, আমাদের তো কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলো দরকার বক্সাইটের ক্ষেত্রে, আমার তো মিনারোলজিক্যাল স্টাডি দরকার নেই যে এক্সআরডি করব। আমার যদি কোনো সময় কোনো স্টাডিতে বা কোনো রিপোর্টে দিতে হয় মিনারোলজিক্যাল, তখন আমরা এক্সআরডি করব। কেমিক্যালের ক্ষেত্রে আমরা এক্সআরএফ করি, মানে Al2O3, Fe2O3, TiO2, SiO2 এই পার্সেন্টেজ গুলো আমার দরকার ফার্দার কাজ করার জন্য, ঠিক আছে। এটা হলো ড্রিলিং। এরপরে মাইন প্ল্যানিং এটা হচ্ছে একটা ওয়ার্কিং প্ল্যান, মানে মান্থলি প্ল্যান, কোথা থেকে এইখান থেকে যেমন ওবি নিতে হবে, এই লিজেন্ডস গুলো তোমরা এখন ঠিকঠাক করে ভিজিবল নয়, কিন্তু এই ইয়েলো কালার এখান থেকে ওবি নিতে হবে, আমরা বলে দিয়েছি। এটা কিন্তু একটা হিল টপের একটা মানে তুমি বলতে পারো একটা হিল টপের একটা ইগল আই ভিউ টাইপের একটা ব্যাপার। সেখানে কিন্তু আমরা ফার্দার অনেক লিজেন্ডস দিয়ে দিয়েছি। লিজেন্ডস মানে হচ্ছে অনেক প্যারামিটার এখানে দেয়া আছে। এটা হয়তো ওবি সারফেস, এটা হচ্ছে বক্সাইট সারফেস, এটা বটম বক্সাইট সারফেস, তো এরকম একটা ব্যাপার। ফার্দার আমি আসবো, একদম এগুলো একদম ক্লিয়ারলি সবকিছু বোঝা যাবে, ঠিক আছে। মাইন প্ল্যান তো আমি অলরেডি বললাম, ক্রিগিং মেথডে হয় এটা। আর সারপ্যাক আমরা এখানে ইউজ করি, সারপ্যাক সফটওয়্যারের মাধ্যমে আমরা যে ড্রিল স্যাম্পেল তার যে টোটাল অ্যালুমিনা এবং সিলিকা সেই পার্সেন্টেজ গুলোকে 1 মিটার ওয়াইজ যে স্যাম্পেল গুলো আমরা পেয়েছি প্রত্যেক মিটার কিন্তু আমরা প্লট করে দিই। প্লট করে দেওয়ার পর আমরা পুরো মডেলটা পেয়ে যাই, ঠিক আছে। এটাই হচ্ছে মাইন প্ল্যানিং ইউনিটের কাজ। এবার হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু আমাদের ফার্দার ওই যে লিচিং প্রসেস, ডিফারেন্সিয়াল লিচিং, বিভিন্ন পার্টে বিভিন্ন রকম লিচিং হয়েছে, ঠিক আছে। তো সেগুলো একটা চ্যালেঞ্জেস। আমরা যেহেতু ইউনিফর্মিটি পাচ্ছি না বক্সাইটের মধ্যে, মানে ডেপথের অনেক ভেরিয়েশন পাচ্ছি, আবার আনডিউলেটরি আমি বলেছিলাম ওবি কন্ট্যাক্ট আর পিএলকে, সেই কন্ট্যাক্ট গুলো হচ্ছে আনডিউলেটরি।
তো সেখান থেকেও আবার আমাদের একটা একটা চ্যালেঞ্জেস আসে, মানে এই পিএলকে এইসব মিক্স হয়ে যাওয়ার চান্স থাকে, বা উপরে ওভারবার্ডেন যেটা ওবি বলছি সেটা ল্যাটেরাইটটা মিক্স হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেইগুলো হচ্ছে জিওলজিস্টের জন্য একটা চ্যালেঞ্জ। এরপরে মাঝে মধ্যে আবার ক্লে পকেটসও চলে আসে। ক্লে পকেটস হচ্ছে সেকেন্ডারি ডিপ্রেশনস, যেখানে হয়তো দেখা যাবে ওই হিল টপের মধ্যে একটা ছোট লেক তৈরি হয়ে গেছিল। সেই লেকে দেখা যাবে যে অনেক পরিমাণে ক্লে আছে, ক্লের নিচে বক্সাইট আছে। সেক্ষেত্রে যদি আমরা ফার্দার ভালো করে মানে খুব খুব আলাদা প্ল্যানিং করে মাইনিং না করি, তাহলে কিন্তু আবার ক্লে মিক্স হয়ে যাবে। তো সেগুলো এক একটা চ্যালেঞ্জেস। তারপরে মাঝে মধ্যে আবার ননর কিছু জোন আছে, আসে আর কি। গোটা ডিপোজিটটা বক্সাইট আসছে, হঠাৎ করে বক্সাইট নেই। কেন বক্সাইট নেই? না ওখানে লিচিংই হয়নি তার পরিবর্তে। তো এটাই আমরা মেনলি একজন জিওলজিস্টকে এগুলো সব ফলো করতে হয়। তোমরা এইখানেই কিন্তু তোমাদের বক্সাইট কিভাবে হচ্ছে না হচ্ছে এই জিনিসগুলোর কনসেপ্ট না থাকলে এগুলো কিন্তু বুঝতে পারবে না বা ফিল্ডে গিয়ে কাজ করতে পারবে না। ঠিক আছে? এই যে দেখো, এই কোয়ালিটি কন্ট্রোল মেজার করার জন্য আমরা কি কি করি? ননর জোন, হাই সিলিকা জোন, ক্লে জোন এগুলোকে আলাদা করে ডিমার্কেট করি, এবং আলাদা করে মানে এটা যদি ওখান থেকে যদি কিছু বক্সাইট আমরা রিকভার করতে পারি, সেগুলো আলাদাভাবে সেপারেটলি আমরা সব ওটাকে করি। ঠিক আছে? তারপরে হচ্ছে রিপিং ডোজিং রেস্ট্রিক্টেড ইন টপ বক্সাইট, এটাও কিন্তু আমি এটা বলবো ফার্দার যখন মাইনিং মেথডে হবে, সেটা কিন্তু আমরা এই রিপিং ডোজিং কি সেটা কিন্তু আমরা ফার্দার দেখবো। বা এই ব্যাকওয়ে সোভেল, এটা শুধু বটম বক্সাইটেই আমাদের ব্যাকওয়ে সোভেল দিয়েই করতে হবে, সেটাও কেন সেটাও কিন্তু আমরা বলবো। ঠিক আছে? আচ্ছা, আমি নেক্সট স্লাইডেই চলে যাই, তাহলে সুবিধা হবে। এটা দেখো, এটা হিল টপ। এক্সকিউজ মি, এই অরিজিৎ একটা একটা ছোট্ট স্যার। কথা, সেটা হ্যাঁ। হচ্ছে ওই যে 4 কেজি বললে না 1 মিটারে এটা আসে, হ্যাঁ হ্যাঁ 4 কেজি করে আসছে তো ভ্যাকুয়াম সাকশনে। হ্যাঁ 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 ওটা মানে ওটা পিওর বক্সাইট হলেই ওটা 4 কেজি আসবে তো, স্পেসিফিক গ্র্যাভিটি অনুযায়ী। মানে ওটা যদি হ্যাঁ, ধরো লোহা, যদি লোহা হলে তো ওটা 4 কেজি হতো না। মানে না, 4 কেজি তাহলে হতো না। ওইখানে যদি 4 কেজি থেকে অনেকটা গ্রসলি ডেভিয়েট করে, তাহলে কি আমরা হাঞ্চ করতে পারি যে ওখানে পিএলকে মিশে গেছে বা অন্য কিছু? মানে ওটা তো Actually বক্স। আমাদের ওবি ডেপথ তো হ্যাঁ। কম, ওবি ডেপথ তো বেশি নেই। এবারে ওবি হ্যাঁ। কিন্তু ওবিতে কিন্তু আয়রন রিচ, ওটা দেখা যাবে 4 কেজির জায়গায় ওটা হয়তো 4.5 কেজি হয়ে গেছে। হুম হুম। তো সেক্ষেত্রে আমরা এই 250 গ্রামের জায়গায় লাস্টে হয়তো 300 গ্রাম পেলাম। তো ওটা খুব একটা বেশি আমরা মানে ফ্যাক্টর হিসেবে ধরি না। আর আপনি যেটা আচ্ছা। বলছেন যে ওখান থেকে একটা কনক্লুশন আনা, তো সেটা করা যেতে পারে, কিন্তু বক্সাইটের ক্ষেত্রেও আবার অনেক ক্ষেত্রে আয়রন রিচ বক্সাইট হয়। তো আমরা পুরোপুরি ফার্দার ওটা ওই ওয়েটের বেসিসে একটা মানে আলাদা করাটা একটুখানি ওই যতক্ষণ না আমাদের এক্সআরএফ এ জিনিসটা আসছে আমরা হ্যাঁ, মানে কনফার্মলি বলতে পারবো না। মানে প্রাইমা ফেসি একটা আমরা করতে পারি যে ওর তাহলে কিছু একটা গন্ডগোল হচ্ছে, 4 কেজি কেন হচ্ছে না, অন্য কিছু মিশে যাচ্ছে কিনা, এটা কি সম্ভব আর কি? সেই জন্য ঠিক, সম্ভব ঠিক, স্যার, okay. অবভিয়াসলি যদি আয়রন রিচ হয়, আয়রন রিচ হলে 4 কেজির জায়গায় 4.5 কেজি হয়ে গেল বা 5 কেজি হলো, সেটা হ্যাঁ, হতেই পারে স্যার। ঠিক ঠিক ঠিক, ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তোমরা এতদূর মোটামুটি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখো, এই কিভাবে আমরা বক্সাইটটাকে নিচ্ছি, এটা একটা কিছু পিকচার্স আমি এখানে অ্যাড করেছি। তো আমি ওখানে কোয়ালিটি কন্ট্রোল মেজারে বলেছিলাম যে বটম বক্সাইটটা মানে বক্সাইটের যে লাস্ট লেয়ার, সেই লেয়ারটা অনলি সোভেল দিয়ে নিতে হবে, মানে এই মেশিনটা দিয়ে নিতে হবে। এই যে এই মেশিনটা কেন নিতে হবে? কারণ ওই যে জেনেসিস পার্টটা বুঝতে হবে, আমি আগেই বলেছিলাম। পিএলকে হচ্ছে আনডিলেটরি, মানে দেখো এখানে হোয়াইট পিএলকে আছে, এক্ষেত্রে দেখো এখানে হোয়াইট পিএলকে আছে। এগুলো কিন্তু এই মেশিনটা দিয়ে নেওয়া যাবে না, এটাকে বলে রিপার ডোজার। এটা তো ডোজার, এ কিছু বুঝবে না, মানে এ অতটা কোনো সিলেক্টিভলি কিছু করতে পারবে না। একে কোন একটা এরিয়া দিয়ে দিলে ওই এরিয়াতে ও ওই এখানে কি বলবো, এখানে ক্র্যাকস এনে ওটা গোটাটাকে জেনারেট করে এরকম একটা হিপ টাইপের তৈরি করে দেবে আর কি। মানে টুকরো টুকরো করে ওটা একটা হিপ টাইপের তৈরি করে দেবে, এর কাজ ওইটাই। কিন্তু এই মেশিনটাকে যদি আমরা বটম লেয়ারে লাগিয়ে দিই, মানে এই যে পিএলকে এই লেয়ারে, ও কিন্তু পিএলকে সমেত বক্সাইটটাকে গোটাটাকে মিক্স করে দেবে।
ঠিক আছে, মিক্স করে দিলে আমাদের কোয়ালিটি কন্ট্রোল আমাদের জিওলজিস্টের জন্য অনেক সমস্যা। আমরা কিন্তু ওই ফার্দার যে 7% আমরা যেটা বলেছিলাম সিলিকা 7% এর কমে রাখতে হবে, সেটা কিন্তু আমরা রাখতে পারবো না। এক্ষেত্রে পিএলকে ফিএলকে মিক্স হয়ে যাবে। পিএলকে বা ওভারবার্ডেন এই দুটো হচ্ছে হাই সিলিকা, মানে গ্রেটার দেন 7% সিলিকা। সেক্ষেত্রে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো না। তো এই যে এই মেশিনটা ইউজ হচ্ছে এটাকে বলা হয় সোভেল। এই সোভেলের কাজ হচ্ছে ও সিলেক্টিভলি পিএলকে ধরো আনডিউলেটরি এরকম একটা ব্যাপার। দেখো এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে আনডিউলেটরি একটা ব্যাপার। এইখানে কিন্তু বক্সাইট ছিল এই পোর্শনটায়, ওই বক্সাইটটাকে কিন্তু এ নিয়ে নিয়েছে। ঠিক আছে, আবার তার সাইডে আবার পিএলকে ছিল, ওটা কিন্তু ছেড়ে দিয়েছে। শুধু এই সোভেল দিয়েই কিন্তু এই সিলেক্টিভ মাইনিংটা সম্ভব, এই রিপারডুসার দিয়ে সিলেক্টিভ মাইনিংটা সম্ভব নয়। সেই জন্য এখানে একটা পয়েন্ট ছিল, backhoe excavator is carried out in the bottom bauxite area so that PLK and KK does not get mixed with bauxite. ঠিক আছে, রিপিং ডোজিং therefore is generally is carried out at the bottom bauxite, not carried out at the bottom bauxite area. এটা কিন্তু এই জন্যই ছিল, এই যে এই আনডিউলেটরি যে ব্যাপারটা আসছে, পিএলকে আসছে, আবার এখানে বক্সাইট ছিল, এই জন্য। তো এই যে এই জিনিসগুলো মাইনিং ইঞ্জিনিয়ার কিন্তু অতটা এইসব গুলোতে ধ্যান দেবে না, কারণ ওদের টার্গেট থাকে কি, ওরা প্রোডাকশন, ওদের হয়তো বলে দিয়েছে যে 70 লাখ আমার পার ইয়ার বক্সাইট দিতে হবে। ওরা কিন্তু ওবি মিক্স হচ্ছে কি পিএলকে মিক্স হচ্ছে ওটাতে কিন্তু বেশি ওরা অতটা ধ্যান দেবে না। সেটা কিন্তু একজন জিওলজিস্টকেই বারবার ওদেরকে মানে রিকল করাতে হবে যে ওইখানে ননজোন আছে, ওখানে এই পিএলকে আনডিউলেটরি বেশি আছে। সোবেল অপারেটরদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হয় যে এই পোর্শন থেকে নেয়ার দরকার নেই, এটা পিএলকে রিচ এরিয়া। ঠিক আছে, তো এই যে এই চ্যালেঞ্জেস গুলো একজন জিওলজিস্ট ফিল্ডে থেকে মাইনিং ইঞ্জিনিয়ার এবং অপারেটর সুপারভাইজার যারা থাকে তাদের সঙ্গে ডিসকাস করে এই জিনিসগুলো পয়েন্টগুলো আমাদের বারবার ওদেরকে মনে করাতে হয়। এটাই হচ্ছে জিওলজিস্টের কাজ, কোয়ালিটি কন্ট্রোল ফিল্ডে। তার আগে তো তোমাদের বললাম এই যে এইগুলোতেও জিওলজিস্ট এক একজন করে থাকবে। প্রি প্রোডাকশন ড্রিলিং এইখানেও একজন জিওলজিস্টের সুপারভিশনেই হবে, কারণ ওখানে আবার ওই লগবুক একটা মেনটেন করতে হয় আর কি। লগবুকে কতদূর ওবি এলো, কতদূর বক্সাইট এলো, ওটা মেনটেন করতে হয়। তো একজন জিওলজিস্ট না হলে ওটা তো বলতে পারবে না। একটা আই এস্টিমেশনেও দেখলেও বোঝা যায় যে এত মিটার ওবি, একটা কালার ডিস্টিংগুইশনের একটা ব্যাপার থাকে। তো হয়তো দেখা যাবে আমি মানে চোখে দেখে বললাম যে 2 মিটার অব্দি ওবি এসছে, তারপরে বক্সাইট এসছে, এরকম ভাবে। তো সেই যে একটা লগ বুক মেনটেন করা, সেটা কিন্তু এখান থেকে হয়। মানে এই ড্রিলিং এ যদি জিওলজিস্ট না থাকে, একজন অপারেটর কিন্তু সেটা বলতে পারবে না, ও ড্রিল করে দেবে, কিন্তু ও কিন্তু বলতে পারবে না যে এটা দেখে যে এই তো বক্সাইট আসা শুরু হলো, কি এবারে বন্ধ করো, পিএলকে 3 মিটার চলে এলো। তো সেটা কিন্তু একজন জিওলজিস্ট লাগবে। আবার স্যাম্পল প্রসেসিং ইউনিটেও একজন জিওলজিস্টের সুপারভিশনেই হবে। এই মেশ গুলো, কোনিং কোয়ার্টারিং এগুলো মেনটেন হচ্ছে কিনা সেটাও কিন্তু একজন জিওলজিস্ট তার জন্য অ্যাপয়েন্ট করা আছে, সে কিন্তু দেখছে যে কাজটা ঠিকঠাক হচ্ছে নাকি। আবার মাইনিং প্ল্যানিং ইউনিট মানে সারপ্যাক সফটওয়্যারটাও কিন্তু অপারেট করছে একজন জিওলজিস্ট। এবার ওখানে মাইনিং টিমেরও কিছু লোকজন থাকে, সবাই মিলে কিন্তু ওখানে করছে কাজ। আবার কোয়ালিটি কন্ট্রোল ইউনিটেও জিওলজিস্ট কিন্তু ফিল্ডে থেকে কোয়ালিটি গুলো কন্ট্রোল করছে, যাতে পিএলকে মিক্স না হয়, এই যে পিএলকে মিক্স না হয়, ওবি মিক্স না হয়, ওবি যেন ভালো করে সেপারেট করা হয়, এই যে এই পোর্শন গুলো যেন সেপারেট করেই তার নিচে বক্সাইট মাইন করা হয়, এগুলো দেখবে। বা মান্থলি প্ল্যানে যেখানে দেয়া আছে, এটা হচ্ছে মান্থলি প্ল্যান, এই প্ল্যানে যে এরিয়া গুলোতে দেয়া আছে সেই এরিয়া গুলো থেকেই কিন্তু মানে নিতে হবে আর কি, সেগুলো সব এনশিওর করবে। আর যেন ননর মাইন না হয়, এসব গুলো একজন জিওলজিস্ট এনশিওর করবে। আচ্ছা, এখানে যদি আমরা মাইনিং মেথডটা দেখি, এটা হচ্ছে ট্রেঞ্চ কনসেপ্ট মাইনিং মেথড। এটা কি হয় না, প্লেটুর যেটা লঙ্গার অ্যাক্সিস মানে হিল টপ, ধরো একটা 21 কিলোমিটার লম্বা বেল্ট, ওই লম্বা বেল্টটাকে আমরা প্যারালালি কিছু মানে ডিভাইড করেছি আর কি। এই যে এইগুলো তুমি একটা ট্রেঞ্চ ধরতে পারো, এগুলো তোমরা এক একটা করে ট্রেঞ্চ, এটা মানে অ্যালং দি ট্রেন তুমি বলতে পারো, অ্যালং দি লঙ্গার অ্যাক্সিস আমরা 100 মিটার করে এক একটা ট্রেঞ্চ তৈরি করেছি এরকম। এই যে নাম দিয়েছে জি এফ ই সি বি এরকম, ঠিক আছে, এরকম ভাবে।
তো এটাই হচ্ছে এই মেথডেই কিন্তু আমরা ফার্দার আগে যাব আর কি। এইখানে দেখো, এটা হচ্ছে দেখো ওবির লেয়ার এত দূর অব্দি আছে, তারপরে বক্সাইট এক্সপোজ হয়েছে, এখান থেকে আমরা বক্সাইট নেব। বক্সাইট এ হওয়ার পর এইখানে কিন্তু একটা বটম বক্সাইটের লেয়ার, বটম বক্সাইট আমরা পাবো। বটম বক্সাইটের পর এটা হচ্ছে পিএল কে চলে এসছে, যে হোয়াইট পোর্শন এগুলো পিএল কে চলে এসছে। এই পিএল কে এলো, পিএল কে আসার পর আমরা কি করব, ওই জায়গাটাকে প্লেন করব, প্লেন করে এইখানের যে ওবি, এই ওবি গুলোকে নিয়ে এসে এই পিএল কে উপর আমরা রিক্লেম করব। তারপরে কি করব, এখানে যে টপ সয়েলের একটা লেয়ার আছে, সেখান থেকে আবার টপ সয়েল এনে এখানে আবার সেগুলোকে টপ সয়েলটাকে এখানে ঢালবো, দিয়ে কি করব, জায়গাটাকে প্লেন করে গাছ লাগিয়ে দেবো। মানে আমাদের ফার্দার যে এই ধরনের একটা ভিউ পাচ্ছি, সেখান থেকে কিন্তু আমরা বক্সাইটটা নিয়ে আবার তার উপর ওভারবার্ডেন গুলোকে, বক্সাইটটা নিয়ে নেওয়ার পর ওভারবার্ডেন এবং টপ সয়েল ওটা দিয়ে আমরা রিক্লেম করে আমরা কিন্তু সেটা আবার ওই জায়গাগুলোকে সারেন্ডার করে দিচ্ছি, জায়গা মানে গাছ লাগিয়ে। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটা, দেখো একটা ডায়াগ্রাম টাইপের আছে, সেখানে প্রি প্রোডাকশন ডিলিং এস্টিমেশন হলো, প্রোডাকশন প্ল্যানিং হলো, টপ সয়েল রিমুভ হলো, তারপরে ল্যাটেরাইট বা ওভারবার্ডেন রিমুভ হলো, তারপরে টপ বক্সাইড নিলাম, বটম বক্সাইড নিলাম, তারপরে হচ্ছে ব্যাকফিলিং করলাম মাইন্ড আউট এরিয়া উইথ ল্যাটেরাইট, তারপরে টপিং করলাম সেটা টপ সয়েল দিয়ে, তারপর প্ল্যান্টেশন করলাম, দিয়ে ওই যে পরিমাণ জায়গাগুলো আমার প্ল্যান্টেশন হয়ে গেল সেটা সারেন্ডার করে দিলাম। ঠিক আছে, এরপরে এই ভিডিওটা দেখো ভালো করে, এটা হচ্ছে একটা পয়েন্ট থেকে নেয়া। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু কোনো মাইনিং হয়নি, দেখো গ্রিনারিজ একটা দেখা যাচ্ছে। আর এখানকার ইস্টার্ন ঘাটের একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেহেতু উপরে একটা ল্যাটেরাইটের লেয়ার থাকে, সেহেতু এখানে কোনো বড় গাছ, বড় ধরনের কোনো গাছ হতে পারে না। আমরা পুরুলিয়াতে অযোধ্যা পাহাড় বা ঝালদাতে যে পাহাড়গুলো আছে, ওগুলো দেখবে কত বড় বড় গাছ আছে। ঠিক আছে, কারণ ওখানে গ্রানিটিক যে রক গুলো আছে, ওখানে ফার্দার অনেক ক্র্যাকস থাকে, ওগুলো দিয়ে রুটস পেনিট্রেট করে যায়। কিন্তু ল্যাটেরাইট এতটাই হার্ড যে ওখান দিয়ে কোনো রুট পেনিট্রেট করতে পারে না। সেই জন্য দেখো হিল টপ এত বড় একটা তুমি এক্সপোজার দেখছো, এখানে কিন্তু একটা বড় গাছ নেই। বা পেছনে যে পাহাড়গুলো আছে, এগুলোতেও কিন্তু কোনো বড় গাছ নেই, কারণ এই ওপরে কিন্তু সবই হচ্ছে একটা ল্যাটেরাইটের একটা হার্ড লেয়ার থাকে, সেজন্য ছোট ছোট প্লাম ট্রিজ এখানে হয়। এটা কিন্তু এখানকার জিও বটানিক্যাল ইন্ডিকেটরও বটে, যেখানে কোনো বড় গাছ নেই, সেটাই কিন্তু একটা জিও বটানিক্যাল ইন্ডিকেটর। ঠিক আছে, আমরা এখন এইখানে দাঁড়িয়ে আছি যে সারফেসটায়, মানে যে সারফেস থেকে এই ছবিটা ভিউটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে একটা বক্সাইট ফেস। মানে এখান দিয়ে আমরা টপ সয়েল এবং ল্যাটেরাইটটাকে রিমুভ করে ফেলেছি। এইটা হচ্ছে এই যে টপ সয়েল, এখানে ফার্দার লোডিং হবে টপ সয়েলের, আর এটা হচ্ছে ল্যাটেরাইট ওবি, এই দুটো মিলে ওবি। এগুলো কোথায় যাচ্ছে, এগুলো লোডিং হয়ে কোথায় যাবে, যেখানে অলরেডি মাইন্ড আউট হয়ে গেছে, পিএল কে এক্সপোজ হয়ে গেছে, এগুলো কিন্তু ওখানে গিয়ে আবার এগুলোকে ফেলা হবে। ঠিক আছে, দেখো একটা ভিডিও দেখো, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখো এইটা কিন্তু ওবি লোড হচ্ছে, ওভারবার্ডেন লোড হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু ওভারবার্ডেন লোড হচ্ছে, ওভারবার্ডেন লোড হয়ে কোথায় যাবে, রিক্লেমড এরিয়াতে চলে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ড্রিল মেশিন, ড্রিল মেশিনের দ্বারা এখানে ড্রিল হচ্ছে, দেখো কিছু ড্রিল হোল হয়েছে, এগুলো দেখো ড্রিল হোল হয়েছে এখানে। এটা হচ্ছে ড্রিল মেশিন, ড্রিল করে এটা কিন্তু বক্সাইটে ড্রিলিং হচ্ছে, এটা কিন্তু বক্সাইট সারফেস। ঠিক আছে, এখানে কিন্তু বক্সাইটে ড্রিল হচ্ছে, ড্রিল করে ফার্দার ওটাকে যেটা ব্লাস্টিং হয়, ড্রিল করার পর এখানে ব্লাস্টিং হবে, ব্লাস্টিং করে আমরা বক্সাইটটাকে জেনারেট করব। দেখো আবার একটা প্রসেস আছে রিপিং ডোজিং, যেটা টপ বক্সাইটের ক্ষেত্রে আমরা করতে পারি। এই যে রিপিং ডোজিং, এই যে রিপার, যেটা আগেও তোমরা দেখেছিলে, এই যে রিপার ডোজার, সেটা দিয়েও কিন্তু দুটো মেথডে আমরা বক্সাইট জেনারেট করতে পারি। একটা হচ্ছে এই যে ব্লাস্টিং করে, ড্রিল করে ব্লাস্টিং করে, আর একটা হচ্ছে রিপিং ডোজিং। এখানে কিন্তু রিপিং ডোজিং হচ্ছে, এটা এই ফেজটা কিন্তু ব্লাস্টিং হবে। ঠিক আছে, করে এখানেও কিন্তু লোডিং মেশিন আছে, দেখো লোডার আছে, এখানে কিন্তু লোড হয়ে ওই বক্সাইট চলে যাবে স্টক পাইলে বা আমাদের যেটা ক্রাশার আছে সেইখানে। দেখো এই যে দেখো বক্সাইট লোড হয়ে চলে যাচ্ছে, এই যে ডাম্পার, এটা কিন্তু বক্সাইট লোড হয়ে চলে যাচ্ছে, হল রোড ধরে ও চলে যাবে। এখানে অনেক ডাম্পার আছে আরো, এগুলো সব ফার্দার এই সব ফেজ থেকে লোড হয়ে 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 চলে যাচ্ছে। এই যে এইসব ফেজ দিয়ে লোডার দিয়ে লোড হয়ে হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে,
এই যে এই গাড়িটা চলছে এটা কিন্তু, এক মিনিট, এই যে এই গাড়িটা চলছে এটা কিন্তু একটা বটম বক্সাইট ফেস। টপ বক্সাইট ফেস গুলো কিভাবে মাইনিং হচ্ছে দেখলে, এটা কিন্তু একটা বটম বক্সাইট ফেস। এখানে কিন্তু আর ফার্দার রিপার ডোজার লাগানো যাবে না, ঠিক আছে? এই যে দেখো, এই যে একটা বটম বক্সাইটে কিন্তু সোভেল, এখানে কোনো তুমি রিপার ডোজার দেখতে পাবে না। এখানে কিন্তু এই সোভেল দিয়ে ওই লোডিংটা হচ্ছে। দেখো এই যে লোড করছে সোভেল দূরে, ঠিক আছে? এই যে লোড হচ্ছে, তারপরে ফার্দার দেখো কি হয়। এখানেও আরেকটা সোভেল আছে, ও লোড করছে বটম বক্সাইট সিলেক্টিভলি, ঠিক আছে? সিলেক্টিভ মাইনিং হচ্ছে এখানে, পিএল কে ছেড়ে শুধু বক্সাইট লোড হচ্ছে। এরপরে দেখো এখানে আরেকটা বক্সাইট জেনারেট করছে আরেকটা সারফেসে, ঠিক আছে? এই আবার আমরা যেখান থেকে ফটো নিয়েছিলাম আবার সেইখানে ফিরে এলাম ফার্দার, আবার দেখো এখানে ওভিলোড হচ্ছে, ঠিক আছে? এই সাইকেলে চলতে থাকে গোটাটা, ঠিক আছে? আচ্ছা, মাইনিং বুঝতে কারোর কিছু অসুবিধা হয়েছে? মাইনিং কিভাবে হচ্ছে? না কোনো অসুবিধা হয়নি তো? একদম ক্লিয়ার? একটা কোয়েশ্চেন আছে শুধু, হ্যাঁ, এই টপ বক্সাইট আর বটম বক্সাইটের মধ্যে স্যার মানে কেমিক্যাল ফর্মুলার কিছু চেঞ্জ হয়, মানে মিনারেল কম্পোজিশনের কিছু বা কোয়ালিটির কিছু? কোয়ালিটি চেঞ্জ হয় বলতে আমরা ইন জেনারেল যেটা দেখেছি, টপ বক্সাইটে সিলিকাটা একটু বেশি থাকে, মানে 7% এর কম অবশ্যই, কিন্তু সিলিকাটা একটু হয়তো দেখা যাবে 4%, 5% এরকম পাওয়া যায়। আর বটম বক্সাইটের ক্ষেত্রে লিচিংটা আরো বেটার হয়। লিচিংটা বেটার হওয়ার জন্য 1%, 2% অফ দি বক্সাইটও কিন্তু বটম বক্সাইটে পাওয়া যায়। বটম বক্সাইটটা রিলেটিভলি সফট, আর টপ বক্সাইটটা রিলেটিভলি হার্ড বলেই ওখানে ব্লাস্টিং, ওটা একটা রিজন যে ওখানে ব্লাস্টিং করা হচ্ছে। কিন্তু বটম বক্সাইটের ক্ষেত্রে ব্লাস্টিং করা হয় না, কারণ ওটা সফট, ওটা এমনি সোভেল লাগালে ও সিলেক্টিভলি মাইনিং করে চলে যাবে, ঠিক আছে? কেমিক্যালি যেটা কোশ্চেন করলে, যে কেমিক্যালি খুব একটা ডিফারেন্স, মানে ওই যে সিলিকা পার্সেন্টেজ, তবে 7 এর নিচেই থাকে দুটোই। বটম বক্সাইটটা রিলেটিভলি হায়ার গ্রেড মানে লো সিলিকা। হ্যাঁ, ওটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ব্যাস। আর কিছু কোশ্চেন আছে কারোর? ওকে, ঠিক আছে। নেক্সট এই স্লাইডটা আমরা পরে দেখব। আগে আমরা দেখবো, এবার আমরা বক্সাইট জেনারেট করে দিলাম, ঠিক আছে? বক্সাইট জেনারেট করার পর সেই বক্সাইটটাকে আমরা কনভেয়ার বেল্টের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো নিচে রিফাইনারিতে। একটা কনভেয়ার বেল্ট আছে যেটা হচ্ছে প্রায় 14 কিলোমিটার লম্বা। সেই 14 কিলোমিটার ওই বেল্টের মাধ্যমে ওটা চলে যাবে। পাহাড়ের নিচে আছে রিফাইনারিটা, ঠিক আছে? পাহাড়ের উপরে ওই লেয়ারে আমরা মাইনিং করলাম বক্সাইট করে আমরা পাঠিয়ে দিলাম রিফাইনারিতে। এবার রিফাইনারিতে কিভাবে অ্যালুমিনা তৈরি হচ্ছে সেটা দেখো। অ্যালুমিনিয়াম নয় কিন্তু, অ্যালুমিনা, Al2O3, নট Al2। Al2 পরে তৈরি হবে, আগে অ্যালুমিনা তৈরি করব। সেটা কিভাবে হচ্ছে সেটা দেখো। প্রথমত সেটাকে বেয়ার্স প্রসেস বলে। বেয়ার্স প্রসেসে কি হয়, আমরা বক্সাইট থেকে অ্যালুমিনা তৈরি করি এবং সেই অ্যালুমিনা তৈরি করে সেটা আবার স্মেল্টার প্ল্যান্টে পাঠিয়ে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম আমরা পাই। আমরা প্রথমে বুঝবো এই বেয়ার্স প্রসেসে কিভাবে বক্সাইট থেকে অ্যালুমিনা তৈরি হচ্ছে, ঠিক আছে? দেখো, এটা একটা অ্যানিমেশন আছে, অ্যানিমেশনটা দেখো ভালো করে। প্রথমত আমরা বেল্ট দিয়ে রিফাইনারিতে পাঠিয়ে দিলাম। রিফাইনারিতে কি হলো, ওখানে একটা ক্রাশার লাগানো আছে। ক্রাশারে কি করছে, ক্রাশ করছে এই বক্সাইটটাকে, ক্রুড বক্সাইটটাকে ক্রাশ করছে। ক্রুড বক্সাইটটাকে ক্রাশ করে সেটা আমরা, এটা একটা ট্যাঙ্কে আমরা পাঠাচ্ছি। দেখো ক্রাশ হচ্ছে এটা, ঠিক আছে? দেখো ক্রাশ করে ওই টুকরোটা একটা ট্যাঙ্কে গেল। এবারে ট্যাঙ্কে আমরা NaOH কস্টিক সোডা মিক্স করছি, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মেথডটা দিয়ে কস্টিক সোডাটা কেন মিক্স করছি, ওই সিলিকাটাকে, রিঅ্যাক্টিভ সিলিকাটাকে এলিমিনেট করার জন্য।
কিভাবে হচ্ছে ওটা ফার্দার আমরা দেখবো, প্রসেসটা দেখবো। স্টেপগুলো খুব ভালো করে মন দিয়ে এই জায়গাগুলো শোনো, খুব মন দিয়ে এই জায়গাগুলো দেখো। ক্রুড বক্সাইটটাকে ক্রাশ করা হলো, ক্রাশ করে এই ট্যাঙ্কের মধ্যে ওই বক্সাইটটা পড়লো এবং ওই ট্যাঙ্কে কস্টিক সোডাটাকে মিক্স করা হলো, ঠিক আছে। কস্টিক সোডা মিক্স করা হলো এবং এটা হচ্ছে গরম, মানে টেম্পারেচার কিন্তু হাইলি, মানে আর কি দেখো 140 ডিগ্রি প্রায়। এটাকে বলে ডাইজেস্টার ট্যাঙ্ক। এই ডাইজেস্টার ট্যাঙ্কে কি হচ্ছে, বক্সাইটের সঙ্গে যখন আমরা এই ডাইজেস্টার ট্যাঙ্কে NaOH টাকে মেশাচ্ছি, তখন একটা সলিউশন তৈরি করবে, একটা রিয়াকশন হবে। এই রিয়াকশনটা হচ্ছে এইখানে সোডিয়াম সিলিকেট আর সোডিয়াম অ্যালুমিনেট, এই দুটো জিনিস তৈরি করবে, ঠিক আছে। এই দুটো হচ্ছে অ্যাম্ফোটেরিক ইন নেচার। অ্যাম্ফোটেরিক মানে এটা কিন্তু ডিজলভ হয়ে যাবে আর কি, NaOH। অ্যাম্ফোটেরিক ওটাকেই বলে যারা বেস এবং অ্যাসিড দুটোতেই ডিজলভ হয়ে যায়, ওটাকে অ্যাম্ফোটেরিক বলে। আর এই যে আমাদের Al2O3, এটা হচ্ছে অ্যাম্ফোটেরিক ইন নেচার। তার ফলে কি হচ্ছে, এটা NaOH সলিউশনে ওটা ডিজলভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো ফার্দার ওই ডিজলভ হয়ে যাওয়ার পর ওটা চলে যাচ্ছে আরেকটা ট্যাঙ্কে, ঠিক আছে। ওই ট্যাঙ্কে কি হচ্ছে, ওই ট্যাঙ্কে আমরা কি কি পাচ্ছি, সোডিয়াম অ্যালুমিনেট, মানে ওই যে রিঅ্যাকশনটা হয়েছে আমি বললাম Al2O3 টা রিঅ্যাক্ট করেছে, রিঅ্যাক্ট করে সোডিয়াম অ্যালুমিনেট, আর সিলিকাটা রিঅ্যাক্ট করে সোডিয়াম সিলিকেট, ঠিক আছে। এই দুটো ফর্ম করেছিল, এই দুটো কিন্তু এই ট্যাঙ্কে এলো, এটাকে বলে সেটলার ট্যাঙ্ক। দেখো কি হচ্ছে, ঠিক আছে। এটা যদি আমরা সেটেলিং করার জন্য রেখে দিই, এই যে সোডিয়াম অ্যালুমিনেট এইসবগুলো হচ্ছে সেটেল করার জন্য রেখে দিই, তাহলে দেখবো এই যে দেখো সেটেল করছে। কি সেটেল করছে, এটা কিন্তু আয়রন, টাইটানিয়াম আর ফ্রি সিলিকা, এগুলো সেটেল হয়ে যাচ্ছে। আর এই সলিউশনটাতে বেঁচে যাচ্ছে কোনটা, সোডিয়াম অ্যালুমিনেট আর সোডিয়াম সিলিকেট, এই দুটো কিন্তু এখানে বেঁচে যাচ্ছে, ঠিক আছে। আর এইখান দিয়ে একটা আউটলাইন আছে, আউটলাইন দিয়ে আমাদের ওই আয়রনটা বেরিয়ে চলে যাচ্ছে। বারবার করে বলছি, দেখো চারটে কম্পোনেন্ট ছিল, Al2O3, Fe2O3, TiO2, SiO2। তার মধ্যে Fe2O3, TiO2 আর ফ্রি সিলিকা, SiO2 যে কোয়ার্টজ পোরশনটা, সেই পোরশনটা কিন্তু এরকম ভাবে এই সেটেলার ট্যাঙ্কে কিন্তু সেটেল হয়ে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে সেটা রেড মার্ট পন্ড বলে একটা জায়গা আছে, সেখানে চলে যায়। আর এই সলিউশনে বেঁচে থাকে সোডিয়াম সিলিকেট আর অ্যালুমিনেট, ঠিক আছে। এই সোডিয়াম সিলিকেট আর অ্যালুমিনেটটা চলে যাবে এই ট্যাঙ্কটাতে। দেখো এটা এখানে একটা ফিল্টার লাগানো থাকে, এই দেখো এখান দিয়ে Fe2O3 ওগুলো বেরিয়ে যাবে, এখানে একটা ফিল্টার লাগানো থাকে যেখানে শুধু ওই সলিউশনটা যাবে। সলিউশনটা এবার দেখো এই ট্যাঙ্কটাতে যাবে, এই যে সলিউশনটা এই ট্যাঙ্কটাতে গেল, ঠিক আছে। ট্যাঙ্কটা ফুল হলো, ট্যাঙ্কটাকে এবার কুল করা হবে, ঠিক আছে। ট্যাঙ্কটাকে এবার এইখানে এবার ঠান্ডা করা হবে। ঠান্ডা করা হওয়ার পর, ঠান্ডা করলে কি হবে, এখানে কি আছে ফার্দার সবকিছু কিন্তু বেরিয়ে চলে গেছে, Fe2O3, TiO2 এগুলো কিন্তু বেরিয়ে চলে গেছে। এখানে কিন্তু শুধু আমাদের Al2O3 আর SiO2 এই দুটো আছে, তুমি ধরে নাও, ঠিক আছে। কোন ফর্মে আছে, সোডিয়াম সিলিকেট আর সোডিয়াম অ্যালুমিনেট, এই দুটো ফর্মে আছে, ঠিক আছে। এটা এবারে ঠান্ডা করা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে দিয়ে কি হচ্ছে, ডাইলুটেড করা হচ্ছে জল দিয়ে। এখানে কিন্তু আবার ওয়াটার মেশানো হচ্ছে, এখানে আবার ঠান্ডা করা হচ্ছে। তার ফলে আমরা কি পাচ্ছি, একটা প্রিসিপিটেশন পাচ্ছি। দেখো এখানে একটা প্রিসিপিটেশন পাচ্ছি, সেটা কিসের প্রিসিপিটেশন, এই সলিউশনটার থেকে। এই সলিউশনটাকে যদি আমরা ওয়াটার দিয়ে ওটাকে যদি আমরা ডাইলিউট করি এবং ঠান্ডা করি, তাহলে একটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের একটা প্রিসিপিটেশন পাচ্ছি, ঠিক আছে। এবারে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মানে এখান থেকে কিন্তু আর যে সলিউশনে কিন্তু রয়ে গেল কে, অ্যালুমিনো সিলিকেটটা, মানে SiO2 কিন্তু রয়ে গেল, ঠিক আছে। আর এখানে একটা সেটেল করলো কোনটা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সেটা সেটেল করলো। সেটেল করে এ দেখো এটা কিন্তু এখানে চলে এলো, ঠিক আছে।
এইখানে কিন্তু ওইগুলো রয়ে যাচ্ছে। কোনটা রয়ে যাচ্ছে? সিলিকেট পোর্শনটা, মানে SiO2 যে পোর্শনটা সেটা কিন্তু রয়ে যাচ্ছে। এটা কিন্তু এখানে এসে এইখানে যে প্রসেস গুলো হচ্ছে, দুটো তিনটে প্রসেস হচ্ছে, সেটা হচ্ছে ফিল্টার করা হচ্ছে, ওয়াশ করা হচ্ছে, ড্রাই করা হচ্ছে। এই যেটা আমাদের যেটা AlOH3 অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যেটা প্রিসিপিটেট করেছিল এখানে, সেটাকে কি করা হচ্ছে? ফিল্টার করা হচ্ছে, ওয়াশ করা হচ্ছে, ড্রাই করা হচ্ছে। ফিল্টার করা হচ্ছে, ওয়াশ করা হচ্ছে আর ড্রাই করা হচ্ছে। এটা ইগনিশন দিয়ে ড্রাই করা হবে। ড্রাই করলে আমরা এখানে যেটা পাবো Al2O3 এখানে পাবো। দেখো এটা ফার্দার এরকম, এখানে পেলাম Al2O3। আমাদের যেটা দরকার ছিল ওটা পেয়ে গেলাম। প্রত্যেকটা স্টেজে কিভাবে কি এলিমিনেট হলো সেটা তোমরা দেখতে পেলে। দেখো এই যে অ্যালুমিনা চলে এলো, অ্যালুমিনাটা এখানে কালেক্ট করা হয়ে গেল। তাহলে আমি আরেকবার শুধু মনে করিয়ে দিই, এখানে ক্রাশ করা হলো, এখানে NaOH মানে কস্টিক সোডা মিক্স করা হলো। কস্টিক সোডা মিক্স করার পর এটা ডাইজেস্টারে রিঅ্যাকশন করলো, রিঅ্যাকশন করে এখানে এলো। এখানে আসার পর এখান থেকে Fe2O3 TiO2 ওগুলো সেপারেট করে গেল। সলিউশনটাকে এখানে পাঠানো হলো, এখানে ঠান্ডা করা হলো, ডাইলিউট জল দিয়ে ডাইলিউট করা হলো। তার ফলে কি হলো? এখানে আমরা যেটা পেলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পেলাম। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটাকে আবার এখানে ওয়াশ করা হলো, ড্রাই করা হলো, আর ফিল্টার দিয়ে এখানে আনলে আমরা পেয়ে গেলাম Al2O3। এটাই হচ্ছে বেয়ার্স প্রসেস, যেটা Al2O3 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, যেটা আমাদের দরকার ছিল। সেই Al2O3 কালেক্ট হয়ে গেল এবং ফার্দার ওটাকে আমরা প্রসেস করব। এরপরে Al2O3টাকে আমরা নিয়ে চলে যাব কোথায়? স্মেল্টার। স্মেল্টারে যেটা হয় স্টেপ 2, মানে অ্যালুমিনা থেকে এবার আমরা অ্যালুমিনিয়াম তৈরি করব। ঠিক আছে, ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ অ্যালুমিনা। ঠিক আছে, দেখো এটা কিভাবে হচ্ছে। দেখো প্রথমত সেটআপটা বোঝো। কোন সেটআপ? এটা খুব ইজি, এটা জাস্ট একটা কেমিক্যাল রিঅ্যাকশন দিয়ে করা হয়। দেখো এই জায়গাটা বোঝো, সেটআপটা বোঝো। এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক রিডাকশন, মানে আমরা এইখানে কি কেমিক্যাল ফর্মুলাটা কি? এই যে এইটা, ঠিক আছে, এখানে আমরা পাচ্ছি Al2O3 একটা সলিউশন তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এটা তোমরা যদি দেখো ক্যাথোড অ্যানোড মেথডে করা হয়। মানে এখানে কি হচ্ছে? এই যে ট্যাঙ্কটা, স্টিল ট্যাঙ্কের গায়ে একটা গ্রাফাইট ক্যাথোড লাগানো আছে এবং এই সলিউশনটাকে এখানে হ্যাঙ্গিং কিছু গ্রাফাইট অ্যানোড আছে। ঠিক আছে, অ্যানোড এখানে কিছু আছে। এরপরে এই সলিউশনটাতে কি কি আছে দেখো, কি কি আছে দেখো। নেক্সট, আচ্ছা এখানে অ্যালুমিনা আছে অবশ্যই। অ্যালুমিনার কি মেল্টিং টেম্পারেচার যেটা হয়, মেল্টিং পয়েন্ট, সেটা অনেক বেশি, 2000 ডিগ্রি মানে টেম্পারেচার আমাকে দিতে হবে। কিন্তু অত টেম্পারেচার দেয়া, ওটাকে আমরা কি করব? এই মেল্টিং পয়েন্টটাকে আমরা রিডাকশন করার জন্য ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার, এই দুটোকে কিন্তু আমরা এই সলিউশনের মধ্যে, এটা যেটা আছে সেখানে কিন্তু আমরা, এটা মোল্টেন ইলেকট্রোলাইটস, যেটা এই মোল্টেন ইলেকট্রোলাইটসে কি কি আছে? অ্যালুমিনা, ক্রায়োলাইট আর ফ্লুরোস্পার, এই তিনটের একটা সলিউশন এটা। ঠিক আছে, এখানে হ্যাঙ্গিং যে এই যে রড গুলো আছে, এগুলো হচ্ছে অ্যানোড রড, আর এটা হচ্ছে ক্যাথোড রড। ঠিক আছে, ঠিক আছে, পুরো হচ্ছে এটাই সেটআপ। আরেকবার দেখে নাও এই জায়গাটা, আরেকবার দেখে নাও সেটআপটা, গোটা সেটআপটা দেখে নাও। তারপরে এই যে গ্রাফাইট ক্যাথোড, আর এখানে হচ্ছে গ্রাফাইট অ্যানোড। অ্যানোড ইজ পজিটিভ মানে এইখানে তাহলে কোন আয়ন গুলোকে টানবে? ও নেগেটিভ আয়ন গুলোকে। নেগেটিভ আয়ন মানে অ্যানায়ন, অ্যানায়ন মানে O2, ওপরে যেগুলো হ্যাঙ্গিং অ্যানোডস যেগুলো আছে। দেখো এই জায়গাটা দেখো। এবারে আমরা এখানে চার্জ দেব, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, চার্জ দিলাম। চার্জ দেওয়ার পর কি হচ্ছে দেখো, এখানে কিন্তু কিছু প্রিসিপিটেট করছে। গ্রাফাইট ক্যাথোডে কিন্তু কি প্রিসিপিটেট করছে? অ্যালুমিনিয়ামটা প্রিসিপিটেট করে যাচ্ছে। ঠিক আছে, এই Al3+ যেটা ক্যাটায়ন, সেটা কিন্তু ক্যাথোডে যাচ্ছে, ক্যাথোডে সেটেল করে যাচ্ছে দেখো। ঠিক আছে, দিয়ে অ্যালুমিনিয়াম আমরা পেয়ে যাচ্ছি।
এবারে অ্যানোড রিয়াকশনটা দেখো, উপরে যে হ্যাঙ্গিং অ্যানোডস সেটা কি রিয়াক্ট করছে, হ্যাঁ অ্যালুমিনাটাকে আমরা বার করে দিচ্ছি ফার্দার। অ্যানোডের যে রিয়াকশনটা হচ্ছে সেটা হচ্ছে এই রিয়াকশনটা হচ্ছে অ্যানোডের সঙ্গে O2 মাইনাস যেটা সেটা রিয়াক্ট করছে, রিয়াক্ট করে O2 তৈরি করছে। এবারে O2টা আবার এইখানে কি গ্রাফাইট অ্যানোডটা কি, গ্রাফাইট মানে কি সি, কম্পোজিশন সি, সি ও এর সঙ্গে রিয়াক্ট করে CO2 হয়ে ওটা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমরা যে Al2O3 টা পেলাম এইখানে, Al2O3 যে সলিউশনটা আমরা পেয়েছি সেখান থেকে Al2 পোরশনটা গ্রাফাইট ক্যাথোডে এটা হচ্ছে আমরা সেটেল হয়ে যাচ্ছে, আর O2 মাইনাস যে পোরশনটা সেটা অ্যানোডের সঙ্গে রিয়াক্ট করে CO2 হয়ে বেরিয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি পাচ্ছি, অ্যালুমিনিয়াম আউট, শুধু অ্যালুমিনা এখানে পড়ে থাকছে, অ্যালুমিনিয়াম, শুধু এখানে অ্যালুমিনিয়ামই পড়ে থাকছে। ঠিক আছে, আর উপর থেকে CO2 বেরিয়ে যাচ্ছে। আর এই যে গ্রাফাইট রড যেটা অ্যানোড সেটা ধীরে ধীরে ক্ষয়ে যায়, তো এটাকে আমরা রিপ্লেস করতে থাকি ধীরে ধীরে। ঠিক আছে, এটাই হচ্ছে গোটা প্রসেসটা। মানে আমরা প্রথমে বেয়াস প্রসেসে আমরা দেখলাম এখানে কিভাবে আমরা ওই বক্সাইট থেকে কিভাবে অ্যালুমিনা পেলাম, Al2O3 পেলাম এখানে ফাইনাল, Al2O3 এর পর এখানে আমরা কিভাবে ফাইনাল অ্যালুমিনিয়াম পেলাম, আর একটা সেকেন্ড স্টেপে অ্যালুমিনা থেকে কিভাবে আমরা অ্যালুমিনিয়াম পেলাম। আচ্ছা, এতদূর পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে? না স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি এই ভিডিওগুলো আচ্ছা, দিয়ে দেবো, এই স্লাইডগুলো দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। মানে তোমরা ফার্দার এটা অনেকবার করে দেখতেও পারো, এবং ওটা তোমরা একটা নোটস এর মতো তৈরি করে নেবে গোটা ইয়েটাকে, প্রসেসটাকে। তো এই যে এই অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে অনলি ফর তোমাদের ইজিলি বোঝা যাবে, সেই জন্য অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে। ঠিক আছে। আচ্ছা অরিজিৎ, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, আমার নিজেরও জানার ইচ্ছে। হ্যাঁ স্যার। দুটো কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। এই মানে এই স্টেজে কোথাও মুলাইট তৈরি হয় কি? মুলাইট মানে মুলাইট তো একটা সিনথেটিক জিনিস যার কম্পোজিশনটা যতদূর জানি Al2O3 2SiO2, মানে এটা একটা অ্যাডিটিভ কম্পাউন্ড মতো সিনথেটিক, এটা ন্যাচারাল থিং নয়। কোনো ইন্টারমিডিয়েট স্টেজে মুলাইট বলে কিছু বস্তু তৈরি হয় কি এই জায়গাটায়? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এই যে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম, মানে এই অক্সিজেনটা, মানে এই যে রিডাকশনটা করা হলো এখানে ইলেকট্রোলাইসিসের মাধ্যমে করা হলো, কিন্তু ধরো ওই Fe2O3 থেকে Fe তে ওটা কিন্তু ওই যেভাবে স্পঞ্জ আয়রন তৈরি হয়, ওখানে কিন্তু কোল চার্জ করে কোল থেকে কার্বনটা নিয়ে ডাইরেক্ট রিডাকশন করা হয়। ওই মেথডটা এখানে করা হচ্ছে না, তাই তো? না না না, ওই মেথডটা এখানে করা হচ্ছে না। আচ্ছা স্যার, আচ্ছা। মুলাইটের ব্যাপারে আমার যতদূর মনে পড়ছে মুলাইট কিন্তু এখানে কোথাও জেনারেট হচ্ছে না, মানে আমি ফার্দার কোথাও দেখিনি। অ্যাকচুয়ালি এটা তো আপনার স্মেল্টার প্ল্যান্টে হয়, তো স্মেল্টার প্ল্যান্টে আমাদের এক্সপোজার অতটা নেই, তো এই প্রসেসটা আমরা ওভারঅল একটা জানি, তবে মুলাইট কোথাও তৈরি হয় কিনা আমাকে স্যার সেটা জেনে একটু বলতে হবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এই তোমরা সব বুঝছো তো? খুব ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। অরিজিৎ কন্টিনিউ। হ্যাঁ স্যার, এই তো এটা মোটামুটি এই জায়গাটা একটু দেখে নাও, এই জায়গাটা এটা দেখে নাও, গোটা প্রসেসটা একটা সামারাইজ ওয়েতে আছে, মানে নালকো কি কাজ করছে সেটা একটা সামারাইজ ওয়েতে আছে। দেখো, আচ্ছা ভিডিওটা সাউন্ডটা আসছে? না স্যার, সাউন্ড আসছে না স্যার, সাউন্ড আসছে না, ঠিক আছে আমি ব্রিফিং করে দিচ্ছি, ভিডিওটা চলুক, আমি ব্রিফিং করে দিচ্ছি ধীরে ধীরে। এটা হচ্ছে বক্সাইট মাইন্স। এখানে দেখো এই যে এগুলো হচ্ছে, হ্যাঁ মাইনিং চলছে এখানে, এই যে হিল টপসে মাইনিং করা হয়, এই যে এইটা বক্সাইট মাইনিং হয়ে বক্সাইট এখানে যাচ্ছে, এই যে কনভেয়ার বেল্ট, এই কনভেয়ার বেল্ট দিয়ে রিফাইনারিতে চলে আসছে এই বেল্টটা দিয়ে। ঠিক আছে, এই যে কত বড় কনভেয়ার বেল্ট দেখো, 14.6 কিলোমিটার মাল্টিকাপ। এটা হচ্ছে পাহাড়ের নিচে অ্যালুমিনা রিফাইনারি আছে।
এই রিফাইনারিতে অ্যালুমিনা তৈরি হচ্ছে, এই যে এগুলো অ্যালুমিনা, অ্যাটমসফিয়ারিক প্রেসার ডাইজেশন টেকনোলজি, এই যে মালগাড়িতে এগুলো সব লোড হচ্ছে অ্যালুমিনা, দিয়ে ওটা চলে যাচ্ছে স্মেল্টার অনুগুল। আচ্ছা, কিছু যেগুলো সারপ্লাস হচ্ছে সেটা আবার পোর্টের মাধ্যমে আমরা মানে এগুলো বিক্রি হয়ে যাচ্ছে, অ্যালুমিনাও কিন্তু বিক্রি হয়। এরপরে স্মেল্টার প্ল্যান্টে দেখো, এটা হচ্ছে স্মেল্টার প্ল্যান্ট, এগুলো সব ওই ক্যাথোড অ্যানোড তৈরি হচ্ছে, ঠিক আছে, দিয়ে এই যে এগুলো হচ্ছে ওর প্রোডাক্ট গুলো, ঠিক আছে, ঠিক আছে, এই যে ওই অ্যালুমিনিয়াম তৈরি হয়। এটা আবার ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টও আছে নালকোর, ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট, নিজেদের পাওয়ার প্ল্যান্ট, কারণ এই পাওয়ারটা যদি আমরা কিনি তাহলে কিন্তু অ্যালুমিনিয়াম মেকিং এ কস্ট অনেক বেশি পড়ে যাবে, সেজন্য পাওয়ারও নিজেরা জেনারেট করা হয়। 1200 মেগাওয়াট এটার ক্যাপাসিটি। আবার গ্রিন এনার্জি ইনিশিয়েটিভও নালকো নিয়ে ওখানে দেখো এই পোর্শনের এই জিনিসগুলো প্রডিউস করছে। আবার রুফটপ সোলারও আছে ভুবনেশ্বর অফিসে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ওভারঅল একটা মানে নালকো কি কাজ করছে তার একটা ওভারঅল একটা ভিডিও আর কি, ঠিক আছে। এরপরে কারোর যদি কিছু ডাউট থাকে, আমার প্রেজেন্টেশন মোটামুটি শেষ, কারোর যদি কোথাও কোনো স্টেপে কিছু ডাউট আছে তোমরা কিন্তু কোশ্চেন করতে পারো। কারোর কিছু ডাউট আছে? না স্যার, সেভাবে কিছু ডাউট নেই। ডাউট না থাকার দুটো কজ হতে পারে, হয় তোমরা মোটামুটি সবটা বুঝেছো, নাহলে তোমরা কিছুই বোঝোনি। কোনটা? না স্যার, ঠিকঠাক বুঝে গেছি। ঠিকঠাক তো? ব্যাস। হ্যাঁ স্যার, একদম। স্যার ওভার টু ইউ। হ্যাঁ বলো বলো বলো। মানে স্যার একটা আমি অন্যরকম কিছু বলছিলে। কোয়েশ্চেন, হ্যাঁ মানে একটা অন্যরকম কোয়েশ্চেন ছিল। এই যে স্যার ঠিক আছে, প্রথমে যে আমরা 400 কোশ্চেনই কর। মানে 400 মিটার বাই 400 মিটার যে প্রাইমারি সার্ভে হচ্ছে, মানে একদম ফার্স্ট ড্রিলিং। হ্যাঁ, হ্যাঁ। তারপর যখন স্যার ওটা 25 মিটার বাই 25 মিটারে হচ্ছে, তো স্যার রিজার্ভ এস্টিমেশনে কতটা ডিফারেন্স আসে ওটা? হ্যাঁ ডিফারেন্স হয়, অবশ্যই ডিফারেন্স হয়, কিন্তু খুব একটা বেশি ডিফারেন্সও হয় না, মানে প্রচুর হয়তো প্রচুর ডিফারেন্স হয়ে গেল ওরকম হয় না, মোটামুটি মোরাললেস হয়। তো আরেকটু অ্যাকচুয়ালি 25 বাই 25 মিটারটা আমরা কেন করছি? 25 বাই 25 মিটারটা আমরা করছি যে ধরো ওই যে আনডিউলেটেড লেভেলটা বাড়ানোর জন্য। হ্যাঁ অ্যাকুরেসি লেভেলটাকে বাড়ানোর জন্য, আর মাইনিং করার জন্য যে আনডিউলেটরি প্যাটার্ন গুলো ওগুলোকে ধরার জন্য মেনলি আমরা 25 বাই 25 মিটার গুলো করি। মোটামুটি একই থাকে, অতটা রিজার্ভ এস্টিমেশনে খুব একটা বেশি চেঞ্জ হয় না, কিন্তু মাইনিং এর ক্ষেত্রে আমাদের সুবিধা হয়। ওই যে একটা যে একটুখানি আমরা 25 মিটার গেলেই যে চেঞ্জটা সেটা ধরতে পারবো, আর ওই 400 মিটার গেলে যে চেঞ্জ সেটা তো ধরতে পারবো না, যদি আমরা 400 বাই 400 উপর রিলাই করে যদি আমরা প্রি প্রোডাকশন ড্রিলিংটা করি, ঠিক আছে, যদি ফার্দার মাইন প্ল্যানিংটা যদি করি। বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা, আর কারোর কিছু কোশ্চেন? আচ্ছা, আমি ওই ছাত্রদের তরফ থেকে একটা প্রশ্ন ওই জায়গাটাই করছি। জয়ন্ত যেটা বললো 400 বাই 400 থেকে 25 বাই 25, এই মানে ওই যে আমরা যে ইনফার্ড, ইন্ডিকেটেড, মেজার্ড এইভাবে যে ভাগ করি না, এটার সঙ্গে ওটা কিভাবে রিলেটেবল আর কি, এটা যদি একটু ক্লারিফাই। স্যার অ্যাকচুয়ালি আমরা যেটা ইন্ডিকেটেড বলুন বা যে আমরা যেটা রিজার্ভ যখন বলবো, সেটা কিন্তু আমরা 400 বাই 400 মিটার গ্রিডেই কিন্তু আমরা রিজার্ভ আমরা বলে দিতে পারবো, ঠিক আছে। ইউএনএফসি যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, ইউএনএফসি, তো সেটা হচ্ছে আমাদের তো ইএফজি তিনটের বেসিসে হয়, ইএফজি ইকোনমিক্যাল, আর এটা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি আর জিওলজিক্যাল স্টাডি। আর এই যে জিওলজিক্যাল স্টাডিতে ওটা কিন্তু 400 বাই 400 মিটার গ্রিড প্যাটার্নেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে ওটা রিজার্ভ বলে, আমরা কিন্তু সেটাকে বলে দিতে পারবো, যেটা 111 ক্যাটাগরিতে পড়ে। তো ওটা কিন্তু 400 বাই 400তেই হয়ে যাবে, ওটার জন্য আর ফার্দার ড্রিলিং করার দরকার নেই।
এই 25 by 25 মিটারটা অনলি প্রি প্রোডাকশন ড্রিলিং, মানে মাইনিং শুরু করার আগে ওটা ইন্টারনাল, মানে আমরা নিজেরা করি। আর ওটাই হচ্ছে বেস্ট, যেটা মানে আমাদের কোয়ালিটি কন্ট্রোল করার জন্য মেনলি আপনি বলতে পারেন। ঠিক ঠিক হ্যাঁ। ঠিক আছে, তাহলে তোমরা স্যার তো দিয়েই দেবেন তোমাদের মেটেরিয়াল, তোমরা তাও ওটা দেখে একটা ভালো রিপোর্ট যদি করতে পারো, বা তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বা ক্লাসরুমে যেগুলো বলা হয়েছে তার সঙ্গে একটু রিলেট করতে পারলে, মানে রিয়েলিটি আর ভার্চুয়াল, যদিও মানে এটা অ্যাজ গুড অ্যাজ রিয়েল, ওনার প্রেজেন্টেশনটা খুব মানে খুবই রিয়েলিস্টিক ছিল। কি মনে হয়? হ্যাঁ স্যার, মানে ক্লাসে যেটা পড়েছিলাম না আমি অনেকটাই। সেটা বলছি না, তার থেকেও বলতে চাইছি যে ধরো আমরা তো ওখানটা যেতে পারলাম না, কিন্তু দ্য ওয়ে হি মানে হ্যাঁ ন্যারেটেড দ্য থিং আর কি, সেটা এত ভিডিও, এত সিস্টেমেটিক স্টেপ বাই স্টেপ যে প্রসিজিওর গুলো অ্যাডপ্ট করা হয় ইন ইন্ডাস্ট্রি, সেটার সঙ্গে তোমরা কিছুটা অ্যাকোয়েন্টেড হলে। হ্যাঁ, মানে আমার স্যার ওই ড্রিলিং মেকানিজমটা একটু ইন্টারেস্টিং লাগলো, মানে নন কোড ড্রিলিং এর এই টেকনিকটা, মানে এটা তো স্যার জানা ছিল না। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, এটা এখন নালকোই করছে আর কি। এটা খুবই কস্ট ইফেক্টিভ। এটার একটাই প্রবলেম, এটা রেনি সিজনে যেহেতু ড্রিল কাটস জেনারেট হচ্ছে, মানে পাউডার স্যাম্পল, রেনি সিজনে কিন্তু ওই ভ্যাকুয়াম সাকশন ঠিকঠাক করে কাজ করে না, মানে চোকিং হয়ে যায়, রড জ্যাম হয়ে যায়। রেনি সিজন ছাড়া ড্রাই সিজনে কিন্তু এটা দারুণ কাজ করে আর কি, এবং খুবই কস্ট খুবই কম পড়ে এই ড্রিলিংটা। ঠিক আছে, ইভেন পার মিটার ড্রিল করতে সম্ভবত মানে 600 টাকার কাছাকাছি পড়ে, এতটাই কম পার মিটারে। বাবা, মানে এটা তো তোমার মানে মানে কোড ড্রিলিং এর সফট রকের ক্ষেত্রেও কোড ড্রিলিং, মানে যেগুলো ড্রাই ড্রিলিং আর কি, ওয়েট ড্রিলিং বলছি না, ড্রাই ড্রিলিং ও এর থেকে বেশি কস্ট পড়ে আর কি। হ্যাঁ 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 স্যার, সেটাই। ঠিক আছে, তাহলে স্যারকে তাহলে আটকাবো না এবার। তোমরা কিন্তু এটা তাহলে, আর যদি তোমাদের কোনো কোয়ারি থাকে করে নিতে পারো কিন্তু, বা স্যার যদি তার কন্ট্যাক্ট শেয়ার করেন বা কোনোভাবে তোমরা করে নিতে পারো, একটা ভালো রিপোর্ট ফার্নিশ করবে। আর অঞ্জলি ছিল তো? হ্যাঁ স্যার ছিলাম। ঠিক আছে, মানে এই নলেজ পিসটা তোমাদের বেনিফিশিয়াল হলো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, বলছিলাম হ্যাঁ, বলছিলাম হ্যাঁ, স্যার, বলো। স্যার কেরিয়ার অপরচুনিটি কি কি আছে এখানে, মানে আমরা কিভাবে মানে ফার্দার মাস্টার ডিগ্রি করার পর কিভাবে স্যার ন্যালকোর সাথে যোগাযোগ মানে আসতে পারবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথমত দেখো, কেরিয়ার অপরচুনিটি বলতে নালকো হচ্ছে নবরত্ন পিএসইউ, কিন্তু অপরচুনিটি একটু লিমিটেড। আমাদের হাতে গোনা 10 থেকে 12 জন জিওলজিস্ট আছে এখানে নালকোতে। তো এবারে তাদের রিটায়ারমেন্ট এগুলোর উপর ডিপেন্ড করছে, যে ওগুলো হয়তো তুমি দেখতে পাবে প্রত্যেক বছরে, তো চান্স পাবে না। গেট থেকে মেনলি নেওয়া হয়, গেট থেকে নেওয়া হয়, নাহলে ল্যাটারাল হয়তো একটু কোনো সিনিয়র পজিশনে নেওয়া হলো। আর নালকোতে আসতে গেলে যদি ভ্যাকেন্সি বেরোয়, উপায় হচ্ছে গেট, গেট থেকে আসতে হবে। গেটে ভালো র্যাঙ্ক করলে মোটামুটি ইন্টারভিউ কল এলে চান্স আছে নালকো হওয়ার। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আচ্ছা, আছে, ওই অপরচুনিটি খুবই কম। মানে আমাদের হাতে গোনা আমরা 2 জন বাঙালি আছি, তার মধ্যে একজন আইবিএম চলে যাচ্ছে, মানে আমি সিঙ্গেল বাঙালি বলতে পারো আর কি জিওলজিস্ট হিসেবে এখন। এখনো কি থ্রু গেট আছে? মানে আমি রিসেন্টলি শুনলাম যে ওএনজিসি বোধহয় ওটাকে করেছে, মানে ও তো পিএসইউ। হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে গেট অনেক বেশি চার্জ করছে আর কি। গোটা আপনার যে ধরুন জিওলজির গোটা স্টুডেন্ট ডেটাবেসটাকে নেয়ার জন্য গেট অনেক বেশি চার্জ করছে। পার স্টুডেন্ট একটা হিউজ অ্যামাউন্ট। আমাদের যেটা এইচআরডি বা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার যেটা বলে আর কি, সেহেতু গেট থেকে নেওয়াটা একটু লসের মধ্যে পড়ে যাচ্ছে আর কি। সেহেতু প্রত্যেকটা ইন্ডাস্ট্রি চাইছে যে আমরা নিজস্ব একটা এক্সাম করে নেবো, সেটাতে অনেক কম খরচা, একটা এক্সাম নিয়ে আমরা নিজেদের মতো করে করব। এবং গেট থেকে নেওয়াটা একটা কমপ্লেক্স প্রসেস বলে ওরা মনে করছে, সেই জন্য ওরা নিজস্ব এক্সাম নেওয়াটাকে বেশি প্রেফার করছে। তো এখন হতে পারে যে নিজস্ব এক্সামও নিল। আপাতত যেটা জিইটি নেওয়া হচ্ছে, গেট থেকে নেওয়া হচ্ছে এখন।
আরেকটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের যেটা পোস্ট, সেই অ্যাসিস্ট্যান্টের পোস্টে নালকো নিজস্ব একটা এক্সাম করে। এই কদিন আগেই 4টে জিওলজিস্ট বেরিয়েছিল। ওই সেটা কিন্তু নিজস্ব এক্সাম হয়। আর যেটা জিওলজিস্ট পোস্ট সেটাতে আসতে গেলে থ্রু গেট। এখনো পর্যন্ত থ্রু গেট আছে। আচ্ছা, আর একটা কথা আমি বলে দিই, একটু আগেই স্যারের সাথে কথা হচ্ছিল, আহ, আহ, এখন তো বোধহয় ইন্টিগ্রেটেড মাইন্ডসের দিকে যাচ্ছে, হ্যাঁ, মানে সেক্ষেত্রে হয়তো রিকোয়ারমেন্ট বাড়তেও পারে, তাই না? হ্যাঁ বাড়তে পারে। সেক্ষেত্রে আমাদের যেমন Basically অ্যাডিশনাল এটা একটা plant কোল ছিল। মাইন্স, হ্যাঁ, একটা কোল মাইন্স উৎকাল ডিই এই দুটো ব্লকে অলরেডি শুরু হয়ে গেছে। সেটা এমডিও মেথডে হয় বলে একটু মানে রিক্রুটমেন্ট একটু কম হয়, কম জিওলজিস্ট দরকার পড়ে, মানে থার্ড পার্টি দিয়ে দেওয়া হয় আর কি। তো স্ট্যাচুটারি যতটা জিওলজিস্ট দরকার ততজনই ওখানেও সম্ভবত 2জন আছে জিওলজিস্ট। ওটা তালচের সাইডে আর কি। তো একটু বেশি আচ্ছা, অপোজিটটা একটু বেশি আর কি তুলনামূলক। আচ্ছা, তোমরা বুঝতে পারলে স্যার যেটা বললেন আর কি, কোল মাইন্স এর ব্যাপারটা? হ্যালো, শুনতে পাচ্ছ? তোমাদের ক্লাসে একদিন ঘটনাচক্রে একদিন বলছিলাম না যে আগামী দিনে মানে ওই যে সেলফ ডিপেন্ডেন্ট ইন এনার্জি সেক্টর আর কি, মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে নিজের এনার্জি নিজে প্রডিউস করতে হবে, এটা একটা ভিশন মিশন ছিল আর কি। মানে এটা তো ন্যালকো একটা প্ল্যান্ট, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন হচ্ছে, তার তো কোল মাইনের কি দরকার, বিকজ তাকে কিন্তু নিজের বিদ্যুৎ নিজে তৈরি করতে হচ্ছে, মানে এটা এখন মিশন আর কি। ফলে সেই দিকে যাচ্ছে, আগামী দিনে অনেক অপরচুনিটি আসবে, মানে উইথ এ পজিটিভ নোট। হ্যাঁ, ঠিক আছে তাহলে। তাহলে আজকের মতো সুইচ অফ করি। আর স্যারকে অসংখ্য ধন্যবাদ অরিজিৎ, মানে এটা ধন্যবাদ দেবো না, আমি গ্র্যাটিটিউডই দেব। আর গত বছরটা বোধহয় আমরা যোগাযোগ করতে পারিনি, তার আগের বছর বোধহয় হয়েছিল, তাই না? সো ফার আই ক্যান রিমেম্বার। আগের বছর হয়েছিল। তখনও কি কোভিড ছিল না? কোভিড হয়ে গেছিল, তাই তো? না 2023-এ সম্ভবত হ্যাঁ, হ্যাঁ। আমি একবার ক্লাস নিয়েছিলাম। আচ্ছা, কোভিড এর সময় ওখানে কি হয়েছিল, মানে তোমাদের ওইখানে কিছু রেস্ট্রিকশন ছিল? জাস্ট একটা রেস্ট্রিকশন ছিল মানে মিনিমাম ম্যান পাওয়ারে কাজ হচ্ছিল, এবং যেটা ছিল আমরা অল্টারনেটিভ ডেজে যেতাম আর কি, মানে হয়তো 2জনের টিম, ওটাকে ডিভাইড করে দিয়ে একজন করে, মানে শিফটে হয়তো একজনই প্রেজেন্ট থাকছে, এরকম ভাবে ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট আর ওই আর কি গ্যাদারিং যাতে কম হয়, এটাই করা হয়েছিল। আর আরেকটা জিনিস বলে আমি জাস্ট শেষ করব, সবাইকেই বলছি, মানে এটা একটা বিশাল বড় ফ্লো চার্ট, তো মানে ওই যে এক্সপ্লোরেশন ফলোড বাই এক্সক্যাভেশন ফলোড বাই এক্সট্রাকশন, এরপরও থাকছে ম্যানেজমেন্ট পিপল। এই যে স্যার একটু আগে বললেন যে একটা প্রোডাকশন টার্গেট থাকে মাইনিং ইঞ্জিনিয়ারদের, আবার আরেকটা জিনিসও সাইমালটেনিয়াসলি মানতে হবে, কারণ আমার একটা ছোট্টখাটো এক্সপিরিয়েন্স ছিল লাইফে মাইন্সে থাকার। প্রোডাকশন টার্গেট থাকলো, সেটা ফুলফিলড হলো, কিন্তু ম্যানেজমেন্টকে কিন্তু আরেকটা দিকও দেখতে হয় যে সেটা যাতে মার্কেটিং হয় আর কি, সেটা যাতে মানে তা না হলে প্রোডাকশনের যা কস্ট সেটা তো কনজিউমড হলে তবে সেই কস্টটা রিকভার্ড হয়। তো একটা সময় হয়েছিল, তখন আমি যেখানে কাজ করতাম সেখানে দেখা গেছিল প্রোডাকশন হয়ে গেছে কিন্তু মানে সেল হয়নি, ফলে একটা হিউজ একটা ডেটে পড়ে গেছিল। মানে এই ব্যালেন্সিং, মার্কেট স্টাডি, এগুলো কিন্তু এটা বা ম্যানেজমেন্ট পিপলের কাজ। সুতরাং এটা এন্টায়ার ফ্লো চার্টটা সিস্টেমে ঢুকলেই বোঝা যায়। ঠিক আছে, মানে একটা রিয়েল ওয়ার্ল্ডের ফ্লেভার পেলে তো। আর স্যার খুব সুন্দর বললেন কিন্তু। আর অরিজিৎ, তুমি কি ওই রিউনিয়নে আসো নাকি? স্যার আসেন? স্যার অ্যাকচুয়ালি অনেকটা ডিসটেন্স হয়, তো এবার ছুটিটাও একটু লিমিটেড থাকে, লিমিটেড জিওলজিস্ট, তো লিমিটেড ছুটিটাও একটু লিমিটেড হয়ে যায়। তো দেখি এবারে অবশ্যই চেষ্টা করবো, আমার খুব ইচ্ছে আছে এবারেও টার্গেট করেছিলাম কিন্তু যাওয়া হয়নি। আমি দেখি এবারে আমি চেষ্টা করছি। ঠিক আছে গো, ঠিক আছে, আর আটকাবো না। ওকে ওকে ওকে, গুড ডে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, হ্যাঁ।